আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বছরের অ্যাডমিশন ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি সমাধান সহকারে। তো আমি দুটা ভিডিও আপলোড করেছি ইতিমধ্যে। আমি তৃতীয় ভিডিওটা আমি আপলোড 2019-20 ভিডিওটা আপলোড করতে চেয়েছিলাম অনেক আগেই, কিন্তু আমি অনাকাঙ্ক্ষিত কারণে আমার ল্যাপটপটি নষ্ট হওয়ার কারণে সমস্যা হয়েছিল। এই কারণে আমি ভিডিওটি আপলোড প্লাস ভিডিওটা রেকর্ডিং করতে পারিনি। তো আজকে চলো আমি আমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2019-20 সেশনের এই ইউনিটের অর্থাৎ বিজ্ঞান ইউনিটের বিজ্ঞান বিভাগের 19-20 সেশনের প্রশ্নটা সমাধান করে দেখাই। আগেই বলে রাখা ভালো যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে যে পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষায় তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি ছিল। যার কারণে এমনও কিছু ক্যালকুলেশন আছে যে ক্যালকুলেশন গুলো আমরা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারি না। এখন জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেরকম অনুমোদন দেওয়া আছে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে না, সেটা আগে ছিল না। আগে ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। যার কারণে অনেক সহজ বিষয়গুলো আমরা জাস্ট নিয়মগুলো ফলো করে রাখবো। যেন ক্যালকুলেশনটা যদি তোমার সহজ আসে, সেক্ষেত্রে আমরা সেটা মানে এমন ভাবে মানটা দিয়ে দিবে যেটা যেটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো। আর যেগুলো আমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবো না, আমরা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবো না, সেগুলো আমি তোমাদেরকে নিয়মটা দেখাই দিব, যেন তোমরা নিজেরা নিজেরা সেটা হ্যান্ড ক্যালকুলেশন করে নিতে পারো। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। আর বিষয় হচ্ছে আমার পরিচয় আমি রাকিবুল। বর্তমানে আমি তোমাদের মতো এইচএসসি 22 ব্যাচ ছিলাম। আমি বর্তমানে রুয়েটে সিভিল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আমি আমার এই ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক এবং ফেসবুক পেজ লিংক দিয়ে রাখবো, তোমরা সেখানে যুক্ত হয়ে নিও। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো যে কোনো বিষয়ে। ফিল ফ্রি, কোনো সমস্যা নেই। যে কোনো বিষয়ে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। কোনো প্রশ্নের যদি বুঝতে সমস্যা হয়, সেটা একটু স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে রাখো, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবা। আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি পারি বা না পারি, অন্য কাউকে দিয়ে হলেও আমি সেটা তোমাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে শর্ট সিলেবাস নিয়ে কিছু কথা বলবো। আমাদের সময়ে যখন এটা সমাধান করতেছি 19-20, এই প্রশ্নটা তখন শর্ট সিলেবাস ছিল না, তখন ফুল সিলেবাস ছিল। যার কারণে কিছু প্রশ্ন আউট সিলেবাস থেকে আসে, যেটার অর্ধেক প্রশ্ন আমি সমাধান করে দিব। যেগুলো মানে জাস্ট মনে রাখলে হয়, সেগুলো সমাধান করে দিব। আর কিছু প্রশ্ন আছে যেগুলো সমাধান করা মানে অনেক ডিপলি পড়াশোনা করা লাগে। যেহেতু আমি এইচএসসি 22 ব্যাচ, আমি নিজেও শর্ট সিলেবাসের বাইরে ততটা ভালো পড়ি নাই। তো সেক্ষেত্রে আমারও সমস্যা হবে। তোমরা শর্ট সিলেবাসটা আমি ভালোভাবে কমপ্লিট করে দিব। আর আউট সিলেবাস থেকে তোমাদের বলবো যে আমি যেগুলো দেখাই সেগুলো একটু পড়ে রাখো। আর যদি তোমাদের নিজেদের পড়া থাকে, তাহলে তোমরা পড়ে নিতে পারো। আমি সে ব্যাপারে কোনো কিছু বলবো না, আমার বলারও কিছু নেই। ঠিক আছে, আমরা ভিডিওটা শুরু করে দেই। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবা, দেখার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যেন আমার জন্য একটু উপকার হয়। এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, যাদের এই ধরনের ভিডিওগুলো লাগে, তাদের কাছে শেয়ার করে দিবা। দেখো, এই প্রশ্নগুলো আমি সমাধান করে দেখাচ্ছি তোমাদের চর্চা থেকে। তোমরা চাইলে সেখান থেকে সব ধরনের প্রশ্ন সমাধান করে নিতে পারো, সেখানে তোমরা লগ ইন করে নিবা চর্চা থেকে। দেখো, আমি 1 নম্বর প্রশ্নটা দেখাচ্ছি। যে 1 নম্বর প্রশ্নটা বলা হয়েছে, দালানের ছাদের সাথে লাগানো 7.46 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে। 60 কেজি ভরের এক ব্যক্তি 15 কেজি ভরের একটি বোঝা সহ 30 সেকেন্ডে মই বেয়ে ছাদের উপরে ওঠে। প্রযুক্ত ক্ষমতা কত ওয়াট? আচ্ছা, দেখো, প্রযুক্ত ক্ষমতা কত ওয়াট সেটা তোমার যদি বের করতে চাও, আমরা ক্ষমতা কি সমান সমান কি জানি? ক্ষমতা পি সমান W/T, তাই না? তাহলে ডাব্লিউ সমান কি জানি? mg/s × sin থিটা। কেন সাইন থিটা বসালাম সেটা আমি দেখাচ্ছি। /T। দেখো, এখানে বলছে একটা হেলানো তোয়াল আছে আর কি। এইটা কি? এটা মই। মই হচ্ছে এই যে এটা একটা মই। এখানে 60 ডিগ্রি কোণ করে আছে, আর এই মইটার দৈর্ঘ্য হচ্ছে 7.46 মিটার। আমি একটু পেন চেঞ্জ করে নেই। হ্যাঁ, দেখো, 7.46 মিটার। আর তাহলে আমরা এই সূত্র ব্যবহার করবো। আর যদি এইখানে কোণটা দেওয়া থাকতো, তাহলে কিন্তু mgs × cos থিটা, যদি কোণটা এটা হইতো, তাহলে mgs × cos থিটা, এটা মনে রেখো। তাহলে
আমরা কি জানি এম কত বসাবো, এম কত 60 আর 15 কত 75, জি কত 10, জি সবসময় 10 বসাবো হ্যান্ড ক্যালকুলেশনে। এম জি এস, এস কত 7.50 বসাবো, 7.50 গুণন সাইন থিটা মানে কি সাইন 30, সাইন 60 দুঃখিত, সাইন 60, তাহলে সাইন 60 আর এখানে 30 বসাও, সময়টি 30 সেকেন্ড। তাহলে আমরা এই 7.50 দ্বারা 30কে ভাগ করলে কত হয় 4, এই 4 দ্বারা যদি আমরা এই 10কে ভাগ করি কি হয় 2.5, দেখো 2.5, তাহলে 75 গুণন 2.5 গুণন সাইন 60 মানে কি √3/2, ঠিক আছে। তাহলে এইটা দ্বারা এটাকে ভাগ করো, ধরো কত হয় 1 হয়, মনে করো 1 হয়, এটা আসলে 1 হবে না, 1 এর চেয়ে বেশি হবে। তাহলে 75 গুণন হচ্ছে √3 কত হয়, অবশ্যই 100 বেশি হবে, 100 বেশি হবে, তাই না? তাহলে উত্তরটা কি হবে, এই যে 158, ঠিক আছে। এভাবে বের করবা। দেখো 2 নম্বর প্রশ্নটা বলছে যে 30°C তাপমাত্রায় ও 740 atm চাপে, পারদ চাপে 25 ml গ্যাসের অণুর সংখ্যা কত? আচ্ছা দেখো, এখানে আমরা বের করি n সমান কি জানি PV/RT, আর অণুর সংখ্যা n সমান কি জানি x/Na, তাই না? তাহলে অণুর সংখ্যা x সমান Na ইন্টু PV/RT, তাহলে এগুলো বসাই। Na মানে কি 6.023 ইন্টু 10⁻23, পি কত চাপ 740 atm আছে, ডিভাইডেড বাই পিভি, ভি কত ভি 25 ml, 25 ml তো রাখা যাবে না, লিটার নিতে হবে, তাই 1000 দ্বারা ভাগ করে দিব। আর টি আর কত 0.814, 8.314 কিন্তু বসানো যাবে না, লিটার অ্যাটমসফিয়ার বসাতে হবে। ইন্টু টি, টি কত 330 মানে 303 কেলভিন। দেখো এটা কোনোভাবেই সম্ভব না হ্যান্ড ক্যালকুলেশন করে বের করা, এটা তোমরা ক্যালকুলেটারে এটা বসাই দিলে তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবা। সঠিক উত্তর সম্ভবত এখানে এটা, এটা 2 নম্বরটা একটু দেখে রাখো, সঠিক উত্তর 2 নম্বরটা, তোমরা একটু হ্যান্ড ক্যালকুলেশন করে দেখে নিও। হ্যান্ড ক্যালকুলেশন না, ওই ক্যালকুলেশনটা করে দেখে নিও। দেখো 3 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। দেখো জ্যামিতিক সমানতা প্রদর্শন করার একটা শর্তগুলো আগে দেখে নিই। দেখো কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, অর্থাৎ অ্যালকিন থাকতে হবে, সেটা অবশ্যই। দুটো হাত থাকতে হবে অবশ্যই, থাকার পর এইখানে তোমার একটা মূলক থাকবে, ধরো আলফা থাকলো, এখানে বিটা থাকলো, এখানেও আলফা বিটাও থাকতে পারে, বা মানে অন্য কিছু থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু ঘটনা যায় কখনোই এখানেও আলফা আছে এখানেও আলফা হতে পারবে না, মানে দুটা সেম যে হবে এটা কোনোভাবেই সম্ভব না। এই দুটা সেম হলে সেটা মনে করো যে সেটা হবে না, ঠিক আছে। তাহলে এটা আলফা বিটা, বা এখানে বিটা এখানে আলফা, যেটা ইচ্ছা হতে পারে, বুঝতে পারছো? একটু তোমরা কি কার্সরটা দেখতে পাও, এটা আশা করি দেখতে পাও। দেখো এখন তাহলে দেখো 1 নাম্বারটা কি, এটা কি নাইট্রোজেন আছে, সেটা সমস্যা নেই, কিন্তু CH3 তিনটা আছে, তিনটা মানে এদিকে একটা আছে, দুঃখিত, হ্যাঁ নাইট্রোজেনের সাথে তিনটা আছে, নাইট্রোজেন, তো 1 মিনিট, নাইট্রোজেনের 3 পাশে CH3 হচ্ছে তিনটা আছে, অর্থাৎ মিথাইল মূলক এটা আছে, এটা তো সম্ভব না। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি আছে, দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাই এটা দেখবো। কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম, দেওয়ার পর এই পাশে দেখো দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। দেখো এটা হবে না, কারণ কি এখানেও যেটা আছে এখানেও সেটা হলো, এটা আগেই বাদ, এটার পর এটা দেখাই লাগবে না। 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা দেখো যে 3 নাম্বারটা হবে না, কারণ নাইট্রোজেনের সাথে দুটা অ্যালকাইল আছে, একটা হাইড্রোজেন আছে, অর্থাৎ এই যে এটার মতোই হবে। এই ধরো দুটা অ্যালকাইল আছে, এই যে দুটা অ্যালকাইল আর একটা এখানে হাইড্রোজেন আছে, এটা হবে না। 4 নাম্বারটা আসো, 4 নাম্বারটা কি বলছে, কার্বন কার্বন দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, তাহলে আমরা দ্বিবন্ধন দিলাম। পাশে দেখো এই যে এখানে একটা হাইড্রোজেন আছে, দিলাম হাইড্রোজেন, আমরা একটু বিস্তারিত দেখাচ্ছি। আর এখানে আছে অ্যালকাইল মূলক, আর দুঃখিত মিথাইল মূলক, CH3 দিলাম, তাহলে এবার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এপাশে দুটো হাত দিলাম, দেখো এই পাশেও কিন্তু একই রকম আছে, হাইড্রোজেন আছে, CH3 আছে, তার মানে এটা কিন্তু শর্ত মানছে, যে শর্তটা মানছে, তার মানে এইটা হবে উত্তর, ঠিক আছে। জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে এটা, ঠিক আছে। দেখো 4 নাম্বারটা আউট অফ সিলেবাস, এটা অনেক ডিপলি পড়া লাগবে, তাই এটা আমি সলভ করে দেখাতে পারতেছি না। 5 নাম্বারটা দেখো,
5 নাম্বারটা হ্যান্ড ক্যালকুলেশন পারবা না এটা, তবে অনেকটা নিয়মটা শিখে রাখবে, এটা সুন্দরভাবে আসার মতো আর কি অঙ্ক। দেখো, 5 নম্বর বলা হয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপি অর্থাৎ 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভেতর আবার ফের অক্সিজেন পরমাণু আছে কয়টা। দেখো, কার্বন ডাইঅক্সাইড আছে কতগুলা সেটা আগে বের করি। তাহলে আমরা কি জানি, এন সমান V/22.4, তাই না, এসটিপি তে। এখানে বলে দিছে কিন্তু এসটিপি, তাহলে V/22.4 সমান কি জানি, অনুসংখ্যা বের X/Na। একটু আগে এই সূত্রটা লিখছি। তাহলে এক্স সমান এন এ মানে হচ্ছে 6.023 ইন্টু 10^23। ভি কত দেওয়া আছে, 11.2 ডিভাইডেড বাই 22.4। দেখো, এটাকে যদি এটা দ্বারা ভাগ করে 2 হয়, এটাকে এটা দ্বারা ভাগ করলে মনে করো 3.012 ধরো, 3.012 ধরো, মনে রাখো না। তাহলে আমার টোটাল অনুসংখ্যা, কার্বন ডাইঅক্সাইড অনুসংখ্যা কতগুলো আছে, এতটা এতটা আছে। এখন বলছে কার্বন ডাইঅক্সাইডের ভিতর অক্সিজেন আছে কতগুলা, অক্সিজেন পরমাণু আছে কয়টা। তাহলে এখান থেকে কার্বন আর অক্সিজেন, অক্সিজেন কয়টা আছে, দুটা আছে না, এখানে অক্সিজেন দুটা কিন্তু আছে। তাহলে একটা কার্বন ডাইঅক্সাইডের ভিতর অক্সিজেন আছে দুটা, তাহলে এতগুলা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন থাকবে কতগুলা, 3.012 ইন্টু 10^23 ইন্টু 2, মানে এত দ্বিগুণ থাকবে। তাহলে এটা সমান কি, ওই 6.023 ইন্টু 10^23 হবে। এটা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করা গেছে। আশা করি প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পারছো। না বুঝলে একটু টেনে টেনে দেখার চেষ্টা করো, তারপরেও না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। দেখো, 6 নম্বর প্রশ্নটা বলা হয়েছে 9x² 9x² প্লাস 9x² প্লাস 5y² সমান 45। দেখো, আমরা উপবৃত্তের সাধারণ ফর্ম অনুসারে নিয়ে আসি, x² বাই 45 দ্বারা ভাগ করলে এটা কত হয়, 5 হয়। 5 নং 45 প্লাস y²/9 হয় সমান 1। এখন বলছে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সূত্র হচ্ছে 2 ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এইটা a স্কোয়ার, এটা বি স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 2 ইন্টু রুট ওভার স্কোয়ার, স্কোয়ার কত, 9, ওই 9টাই কিন্তু স্কোয়ার, 9 কিন্তু ইয়ে না, 3। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5 সমান কত হয়, তাহলে 4। তারপর আচ্ছা করেই দেই, তাহলে রুট ওভার 4 মানে এটা কিন্তু 4 হয় আলটিমেটলি, ঠিক আছে। 6 নম্বর গেল। 7 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কেন বলতেছি, এটা 2015-16 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2015-16 সেশনে এটা আসছে। আমি সমাধান করে দিতে পারিনি তখন, এখন একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, একজন ক্রিকেটার, দেখো বলছে একজন ক্রিকেটার একটি বলকে সর্বোচ্চ 100 মিটার আনুভূমিক দূরত্বে ছাড়তে পারে অর্থাৎ ছুড়তে পারে। মানে একটা বল যদি আমি অনুভূমিক বরাবর ছুড়ি, এইদিকে ছুড়ি, একটা বলকে যদি আমি এদিকে ছুড়তে থাকি তাহলে সেটা সর্বোচ্চ 100 মিটার যাবে। এখন একই বলকে ক্রিকেটার মাটি থেকে কত উচ্চতায় ছুড়তে পারে, দেখো। দেখো, একই বলকে যদি, ওই বলটাকে যদি আমি ওই বেগে আকাশের দিকে মারি, তাহলে সেটা কত উপরে যাবে। তাহলে আমরা অনুভূমিক বরাবর আগে হিসাব করি। অনুভূমিক বরাবর আর ম্যাক্স সমান U² বাই G, এটা হচ্ছে সূত্র। তাহলে U² বাই G, আর ম্যাক্স কত, আর ম্যাক্স হচ্ছে 100, সর্বোচ্চ 100 মিটার। এখান থেকে আমরা বেগ বের করতে পারবো, আর জির মান কত বসাবো, 10 বসাবো, ঠিক আছে। জির মান যদি আমরা 10 বসাই, তাহলে ইউ স্কোয়ার সমান রুট ওভার 100 ইন্টু 10, এটা কত হয়, 1000 হয়, তাই না। উম, দাঁড়াও, রুট ওভার 1000 হয়, ইউ সমান রুট ওভার 1000, দুঃখিত, এটা ইউ সমান রুট ওভার 1000 হয়। তাহলে দেখো, এই পর্যন্ত রাখলাম। এখন আমাদের বলছে হচ্ছে একই বলকে ক্রিকেটার এখন যদি উপরের দিকে, আকাশের দিকে ছুটতে চায় তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে গিয়ে তোমার সর্বোচ্চ উচ্চতা H=U²/2G, আকাশের ক্ষেত্রে 2G, আর প্লাসের ক্ষেত্রে হচ্ছে তোমার এটা জাস্ট U²/G। তাহলে U² কত পেলাম, U² করলে পরে তোমার এই 1000ই হয়, ডিভাইডেড বাই 2 ইন্টু জি, জি কত, জি 10 ধরেছি, তাই না। তাহলে 10 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, 100, 100, আর এই 2 দ্বারা 100কে ভাগ করলে কত হয়, 50।
তাহলে সর্বোচ্চ 50 মিটার যাবে। বুঝতে পারছো আশা করি। সর্বোচ্চ প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ দূরত্ব হচ্ছে আর ম্যাক্স সমান ইউ স্কোয়ার বাই জি। সেখান থেকে আমরা ইউ স্কোয়ার বা ইউ এর মান বের করলাম, যেটা ইচ্ছা বের করে নিতে পারো। তারপর সর্বোচ্চ উচ্চতা এইচ সমান ইউ স্কোয়ার বাই টু জি। এখানে বসাই দিলে পরে মানটা বসাই দিলাম, আর জির মান আমরা 9.8 না বসে 10 বসাইছি। ঠিক আছে, দেখি আমি একটু ভিডিওটা দেখে আসি যে ঠিক আছে। ওকে, তো আমার ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিল, এই কারণে আমি আবার একটু ঠিক করলাম। যে দেখো এখন আশা করি ঠিক আছে। দেখো এখানে আশা করি বুঝতে পারছো 7 নম্বর প্রশ্নটা। 8 নম্বর প্রশ্নটা এবার সমাধান করে দেখাবো আমরা। 8 নম্বর প্রশ্নটা বলা বলা হয়েছে যে হচ্ছে তোমার 2 সাইন এক্স ইন্টু সাইন 3 এক্স সমান 1 হলে তাহলে এক্স এর মান কত হবে। তাহলে দেখো আমরা এটা অনেকে অপশন টেস্ট করার কথা বলবে, কিন্তু এটা অপশন টেস্ট করা কঠিন হবে। দেখো সাইন 3 এক্স এর সূত্র কি, 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স সমান 1। দেখো আমি একটু সময় নিচ্ছি একটু। দেখো এখান থেকে দেখাচ্ছি, দেখো তাহলে এটা কি হবে, 6, দেখো 6 সাইন স্কোয়ার এক্স মাইনাস 8 সাইন টু দি পাওয়ার 4 এক্স সমান 1। তাহলে আমরা এক পাশে নেই, তাহলে 8 সাইন টু দি পাওয়ার 4 এক্স মাইনাস 6 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 সমান 0। তাহলে এটা আমরা সূত্র যদি বসাই তাহলে কি হয়, দেখো আমরা যদি মিডল টার্ম করি তাহলে 8 সাইন স্কোয়ার এক্স মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 সমান 0। দেখো 4 সাইন স্কোয়ার এক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকে, 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস 1, -1 কমন নিলে 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস 1 থাকে, এটা সমান 0। তাহলে এটা সমান 0 হয়, 2 সাইন স্কোয়ার এক্স সমান 1, আর এইটা আর এই অংশ সমান হচ্ছে 0 হয়, যেমন 4 সাইন স্কোয়ার এক্স সমান 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সাইন এক্স সমান কি কি পাবো, +-1/√2, তাই না? আর এখানে পাবো হচ্ছে সাইন এক্স সমান +-1/2। কিন্তু এখানে দেখো √2 মানে কি, সাইন 45, তাই না? কোনোভাবে কিন্তু 45 বা π/4 কোনো জায়গায় নাই, এখানে অপশনগুলোর ভিতর নাই, তাই এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা পরের অংশ নিয়ে কাজ করব। পরের অংশ কাজ বলতে কি, এখানে তোমার সাইন এক্স সমান +-হাফ আছে, যেটা সাইন π/6 অর্থাৎ 30 ডিগ্রির মান। এখন দেখো কি হবে, আমরা সাইনের ক্ষেত্রে কি জানি, এক্স সমান এন পাই প্লাস মাইনাস -1 সরি প্লাস ইন্টু -1 n π/6। তাহলে এটা যদি বসাই, এখানে n এর মান যদি আমরা 1 বসাই তাহলে পাই প্লাস মাইনাস π/6 হয়, n পাই প্লাস মাইনাস π/6 হয়। n এর মান 1 না, জাস্ট এমনি বসাইছি এখানে। দেখো সেক্ষেত্রে কিন্তু আমাদের আগের 1 নম্বরটা অপশন উত্তর আসে। আশা করি এবার বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না এটা। আর 9 নম্বর ইংলিশ দেখাবো না, 10 নম্বর আউট অফ সিলেবাস। 11 নম্বরটা দেখাবো, 11 নম্বর প্রশ্নটা কি পড়ো। পুরোটা ভিডিও দেখার কথা বলবো, কারণ পুরোটা ভিডিও দেখো, আগে সমাধানগুলো একটু দেখো, দরকার হয় ভিডিওটা টেনে টেনে দেখো, কারণ আমাকে তো স্কিপ করে সবার কথা চিন্তা করে ভিডিওটা করতে হয়। দেখো নিচের কোন যৌগটি অ্যালডোল বিক্রিয়া দেয়, অ্যালডোল বিক্রিয়া কোনটা দেয়। দেখো অ্যালডোল বিক্রিয়া দেয় হচ্ছে যে যৌগে, যে অ্যালডিহাইড, প্রথম কথা আছে অ্যালডিহাইড লাগবে, অ্যালডিহাইড যৌগ লাগবে, তারপর হচ্ছে সেখানে আলফা কার্বন থাকতে হবে, আলফা কার্বন থাকা লাগবে, বুঝতে পারছো, আলফা কার্বন থাকা লাগবে। তাহলে এখানে দেখো 3 নম্বরটা খেয়াল করো, CH3 বন্ড CHO, এইটাকে যদি আমরা ভাঙাই, দেখো কার্বন কার্বন, কার্বনের 3টা হাতে হাইড্রোজেন দিলাম, এই যে 3টা হাইড্রোজেন, বন্ড সি ডাবল বন্ড ও বন্ড হাইড্রোজেন। দেখো এই যে এটাকে আমরা
অর্থাৎ মূলকের পাশের কার্বনটাকে আমরা আলফা কার্বন বলি। আলফা কার্বনের যদি আমাদের হাইড্রোজেন থাকে সেটাকে হচ্ছে অ্যালডোল বিক্রিয়া দেয়। এখন অ্যালডোল বিক্রিয়াটা সবসময় দেয়া হচ্ছে আর উম, হ্যাঁ, আর ওএইচ এর সাথে যায় এই বিক্রিয়াটা, এই ওএইচ যে এটার সাথে পানি তৈরি করে, আর এই আরটা এইখানে যুক্ত হয়ে যায়। তার মানে এটা কি হয় আলটিমেটলি, এইচ বন্ড সি বন্ড এইচ বন্ড আর বন্ড সি ডাবল বন্ড বন্ড এইচ, এরকম একটা যৌগ তৈরি করে, প্লাস এই যে পানি তৈরি করে। বুঝতে পারছো? তোমাদের অত কিছু জানার দরকার নেই, জেনে রাখো আলফা কার্বনের যদি হাইড্রোজেন থাকে তবে সেটা অ্যালডোল বিক্রিয়া। 12 নম্বর প্রশ্নটা খেয়াল করো। একটি কণা যদি একাদশ সেকেন্ডে, অর্থাৎ 11তম সেকেন্ডে 720 সেন্টিমিটার এবং পঞ্চদশ সেকেন্ডে 960 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, তবে কণাটির ত্বরণ কত? আচ্ছা দেখো, আমরা তম সেকেন্ডের দূরত্ব এস সমান কি জানি? এস সমান ইউটি, এস সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, দেখো, তাহলে এস আমরা যদি 11তম সেকেন্ডে বসাই, টি সমান 11 হবে, তাহলে আমরা কত হয়, আমরা বসালে 720 সমান, এটা কিন্তু ইউটি না ইউ প্লাস, তাহলে ইউ প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 11 মানে হচ্ছে 22, 22 - 1, আচ্ছা ডিরেক্টলি লিখি 22 - 1, যেটা কিনা 720 সমান ইউ প্লাস হাফ এ, হাফ এ না তো 11/এ হবে, 22 - 1 21, দুঃখিত, 21/2 এ হবে। একটু লেখা একটু ইয়া হচ্ছে, একটু মেনটেন করে নাও। এটা আমার 1 নম্বর, এটা কিন্তু দেখো 2 নম্বরটা কি বলছে, 960 সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1, 2t, টি কত, পঞ্চদশ মানে 15, তাহলে 2 × 15 - 1 হবে, তাহলে 960 সমান ইউ প্লাস হাফ এ ইন্টু কত হবে, 29 হবে। এখন যদি আমরা 1 থেকে আমরা 2 বিয়োগ করি তাহলে কি হয়, না 2 থেকে আমরা 1 বিয়োগ করি, তাহলে এই পাশে করলাম আমরা, 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 960 - 720 সমান, ইউ থেকে ইউ বিয়োগ করলে ইউ 0 হয়, আর হাফ এ ইন্টু 29 মাইনাস হাফ এ ইন্টু কত, 21, যদি বিয়োগ করি তাহলে কি হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 0, 4, 2, 240, তারপর হাফ এ কমন নিলাম, তাহলে 29 - 21, 29 - 21 করলে কত হয়, 29 - 21 করলে 8 হয়, এটা আর এটা কাটা দিলে 4 হয়, তাহলে 4a সমান 240, তাহলে এর মান হবে কত, 60। ঠিক আছে, এর মান 60 হবে, হ্যাঁ এর মান 60, তাহলে 60 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এই সূত্রটা তোমার মেইন, এই সূত্রটা মনে রাখো, তম সেকেন্ডের সূত্র। কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? অস্থায়ী মূল কণিকা নয় মানে কি, সেটা স্থায়ী মূল কণিকা। বুঝতে পারছো, অস্থায়ী মূল কণিকা মানে সেটা স্থায়ী মূল কণিকা, এটা তো জানো, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এখানে কোনটা, এই যে নিউট্রন অস্থায়ী মূল কণিকা নয়, কারণ এটা স্থায়ী মূল কণিকা। এখন অস্থায়ী মূল কণিকা কোনগুলা, সেগুলো একটা ছন্দ শিখে দেয়। আহ নিউটন নিউটন গ্রামের, দেখো একটু wait করো, নিউটন, আচ্ছা একটু দেখো, এখানে ছন্দটা আমি একটু লিখে দিয়েছি, কোনটি এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা হচ্ছে তোমার নিউট্রন গ্রামের আন্টির মেয়ের সাথে প্রেম করে। দেখো নিউট্রনতে হচ্ছে নিউট্রিনো, গ্রামেরতে হচ্ছে গ্রাভিটন, আন্টি হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, মেয়েরতে হচ্ছে মেসন, প্রেমতে পজিট্রন। ঠিক আছে, এই ছন্দটা একটু মুখস্থ করে রাখো, এগুলো কাজে লাগে, তোমাদের লাগবে, আশা করি এগুলো লাগবে, তাছাড়া কিন্তু তোমরা সমাধান করতে পারবা না, কয়টা তোমরা এমনি এমনি সমাধান করবা। বুঝতে পারছো? তাহলে এটা পারবা। দেখো, একটু তারপর দেখো 14 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা হয়েছে আমরা জাস্ট লিমিট বাদে লিখবো, √x² + 2x ডিভাইডেড বাই -x, এটার লিমিট হচ্ছে এক্স এর এক্স টেন্স টু -ইনফিনিটি, আমরা বাইরে লিখলাম। এখন এটাকে আমরা একটু কাস্টমাইজ করবো, কিভাবে কাস্টমাইজ করবো, x² + 2x ডিভাইডেড বাই -x এর উপর স্কয়ার করে দিতে পারি, যদি এরকম করি, করা যায়? তাহলে আমরা এই দুটো রুটকে এক জায়গায় করে দিলাম, x² + 2x ডিভাইডেড বাই এই -x-টাকে আমরা প্লাস করে দিলাম, তাহলে +x²। ঠিক আছে, প্লাস এই রুটটা কিন্তু এইখানে,
এখন যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দেই, তাহলে 1 + 2/x হয়। এখন ইনফিনিটির মান যদি এখানে আমরা বসায় দিই এক্স এর জায়গায়, তাহলে 2/∞ মানে কি 0, রুট রুট ওভার 1 + 0 মানে 1। ঠিক আছে, এখানে অনেকে এই যে এই জায়গাটায় প্রশ্ন করবে যে এখানে মাইনাসটা কেন বাদ গেল। আসলে এটা মাইনাস করলে কিন্তু আমরা কিন্তু চাইলে আবার -6 এটা যদি বাইরে আনতে পারি, বাইরে চাইলে -6 বসাতে পারি। বুঝতে পারছো? এগুলো হচ্ছে একটা নিয়ম আর কি। তাহলে এটার উত্তর কি হবে? +1। আবার কেউ -1 দিয়ে এসো না। দেখো, তোমার বাসার দিক পরিবর্তী বৈদ্যুতিক সরবরাহ লাইনের কম্পাঙ্ক কত হার্জ? এটা হচ্ছে 50 হার্জ হবে। এটা মুখস্থ করতে হবে, আউট অফ সিলেবাস এগুলো মুখস্থ করে নিবা। এটা আউট অফ সিলেবাস, তবু এটা মুখস্থ করে নাও, এটা মনে থাকবে। দেখো 16 নম্বর প্রশ্নটা দেখে নাও। পিচ্ছিল বরফের উপর 1 কেজি ওজনের একটি পাথর 2 মিটার/সেকেন্ড বেগে চলার 10 সেকেন্ড পর ঘর্ষণের ফলে থেমে গেল। এখানে ঘর্ষণ বল কত? আচ্ছা দেখো, যেই বলই হোক, বল সমান কি আমরা কি জানি? এফ সমান এম এ। আর এ সমান কি জানি? ভি/টি। এ সমান জানি আছে ভি/টি। এখানে এম কত দেওয়া আছে? 1। ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে হচ্ছে 2 মিটার। আর টি কত দেওয়া আছে? টি হচ্ছে 10 সেকেন্ড দেওয়া আছে। তাহলে 2/10 মানে কি 1/5। আর 1/5 এটা সমান আছে 0.2। এটা সমান আছে 0.2 মিটার পার, সরি নিউটন, কারণ বল বের করতেছি। এটা সমান আছে 0.2 নিউটন। এটা উত্তর হবে। এখন যদি অনেকে না পারো, তাহলে এই যে এখানে ভাগ করে দিও। 2/10, তাহলে এখানে একটা দশমিক নিবা, এখানে একটা শূন্য নিবা। তাহলে কত? 2 দিবা 10 দুগুণা 20, শূন্য। ঠিক আছে, এভাবে ভাগ করে নিবা। 17 নম্বর, কম্পাঙ্ক তল ও সমবর্তিত আলোর সমবর্তন তলের মধ্যবর্তী কোণ কত? আছে এই জিনিসটা আগে আঁকায় দেখায়। একটা কম্পাঙ্ক তল আছে, এখানে বাঁকা দেখাচ্ছি মানে এটা বাঁকা না, এটা খারাপ অবস্থায় আছে। এখানে ধরো আর কি ফাঁকা আছে, এখান দিয়ে আলো যাচ্ছে, সমবর্তিত আলো এইখান দিয়ে মাঝখান দিয়ে যাবে, এই আলোর মাঝখান দিয়ে যাবে। এই আলোটা তো আসলে স্পর্শ বরাবর যাচ্ছে। আর এই তলটা এখানে কোন কোন কত? 90 ডিগ্রি না? এটা তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখানে কোন 90 ডিগ্রি হবে। এটাই বলছে যে কম্পাঙ্ক তল ও সমবর্তিত। এটা হচ্ছে কম্পাঙ্ক তল, আর এটা হচ্ছে সমবর্তিত আলো। এই দুটা মিলে এটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, পাই/90। ঠিক আছে, দেখো 18 নম্বর প্রশ্নটা ভুল আছে। 18 নম্বর প্রশ্নটা ভুল নাই, দুঃখিত, উত্তরটা ভুল আছে। হয়তোবা উত্তরটা আমার মনে যতটুকু আমি চিন্তা করেছি এবং এটা করার চেষ্টা করেছি, উত্তরটা আমি ভুল মনে হয়েছে। দেখো, কোনো ধাতুর ওপর 2500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ফেলা ফেলা হলে আহ, ফেলা হলো, ধাতুর কার্যবেগ 2.3 ইলেকট্রন ভোল্ট হলে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত? আচ্ছা দেখো, বলছে এই একটা ধাতুর প্লেট আছে, এর উপর আমরা একটা আলো ফেলছি। এই আলোটার অ্যাংস্ট্রম কত? দৈর্ঘ্য কত? 2500 অ্যাংস্ট্রম। এখন এই ধাতব প্লেটটা তো কিছু শক্তি খাবে, সেই শক্তিটাকে 2.3 ইলেকট্রন ভোল্ট। তারপর বাকিটুকুন শক্তি নিয়ে এই ইলেকট্রনটা চলা শুরু করবে। এগুলো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনটা চলা শুরু করবে, সেই ইলেকট্রনের বেগ কত চাইছে? সর্বোচ্চ বেগ মানে কি? সর্বোচ্চ বেগ মানে হচ্ছে ভি সমান ভি ম্যাক্স, তাই না? বেগ বের করতে হয়েছে, তাহলে আমাদের এইখান থেকে যে আসলো এটার শক্তি কতটুকু? এটা শক্তি ধরো E1। আর এইখানে একটা শক্তি খেয়ে নিছে, তাহলে এটা হচ্ছে E2। আর এইখানে চলে যাবে, এটা একটা শক্তি নিয়ে যাবে, তাহলে মনে করলাম এটা E3। কারণ এইখান থেকে যতটুকু শক্তি নিয়ে আসছে, এইখানে এসে এই শক্তিটা ধাতব পাতটা খেয়ে নিক, আর এখান থেকে অবশিষ্ট শক্তিটা পাঠিয়ে দিক। তার মানে এই দুটা E2 + E3 সমানই কিন্তু E1 হবে। তাহলে আমার E1 সমান কি? Hc/ল্যাম্বডা, যেহেতু আমাদের ল্যাম্বডা দেওয়া আছে। E2 কত? 2.3 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, তাহলে 2.3 ইন্টু 1.6 ইন্টু ইলেকট্রন ভোল্টকে আমরা তুলে নিব 10⁻⁹ 10⁻⁹ হ্যাঁ, 10⁻⁹ প্লাস, তারপর হচ্ছে গিয়ে এটা কত বেগ নিয়ে গেল? ½ mv²। ½ mv²। এমটা কি? এমটা হচ্ছে তোমার ইলেকট্রনের ভর। দাঁড়াও, এখন আমরা একটু নিচে আসি। তাহলে আমরা মান বসে দিই 6.023 ইন্টু 10⁻34। সি এর মান আছে 3 ইন্টু 10⁸ আর ল্যামডা কত? 2500 অ্যাংস্ট্রম। 2500 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 সমান আছে 2.3 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 প্লাস
হাফ এম কত 9.11 ইন্টু 10⁻³ ইলেকট্রনের ভর ইন্টু ভি স্কোয়ার। মনে করো এখান থেকে তুমি হ্যান্ড ক্যালকুলেশন তো সম্ভব না, এটা ক্যালকুলেটর দ্বারা তুমি ভির মান বের করবা। ভির মান বের করলে কি করবা, প্রথমে এটা ক্যালকুলেশন করবা, করার পর এইটুকু এইখান থেকে বিয়োগ করবা, বিয়োগ করার পর এই টু দ্বারা গুণ করবা, এটা দ্বারা ভাগ করবা, এরপর আশা করি পারবা আর কি। তো এখানে উত্তর কোনোটা মিলে না। আহ এই কারণে আমি বলতেছি এটা মনে হয় ভুল আছে, যতটুকু আমি যদি ভুল না করে থাকি, আমার ভুল করার সম্ভাবনা নেই, আমি যথেষ্ট ভালোভাবে দেখছি সেই প্রশ্নটা। তাহলে 19 নাম্বার। তবে আমি যে থিওরিটা দেখাচ্ছি, থিওরিটা যদি তোমরা বোঝো প্লাস এই অঙ্ক অঙ্ক যদি তোমরা করে থাকো তাহলে পারবা আশা করি। 19 নাম্বার প্রশ্নটা, এই 19 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা আমি এর আগেও দুবার আসছে, শুধু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুবার আসছে। খেয়াল করো, এখানে বলা হয়েছে 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের ইথানোয়িক দ্রবণের পিএইচ কত। ইথানোয়িক অ্যাসিড এটা একটা দুর্বল অ্যাসিড, বুঝতে পারছো, CH3 বন্ড COOH, এটা একটা দুর্বল অ্যাসিড, তাই এর পিএইচ বের করতে গেলে আমরা এটা আহ বিয়োজন ধ্রুবক দিয়ে বের করতে হবে। তাহলে এটা আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি জানি, দুর্বল অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান √Ka/সি, সি হচ্ছে ঘনমাত্রা। তাহলে পিএইচ সমান কি জানি, পিএইচ সমান -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি, √Ka/সি। কে এ কত দেওয়া আছে, 1.8 ইন্টু 10⁻⁵, আর ইন্টু সি, সি কত, এটা 0.1 দেওয়া আছে। ঠিক আছে, এটা মান তোমরা এইভাবে বের করতে পারবে না, একদম হুবহু এই প্রশ্ন 2016 সালে আসছে, 2016-17 সেশনে আসছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা হবে হচ্ছে 2.87। যেহেতু ক্যালকুলেটর ছিল সেক্ষেত্রে আমি আগেই বলেছি ক্যালকুলেটর থাকলে এই ধরনের প্রশ্ন সমাধান করা কোনো বিষয় না। দেখো 20 নাম্বার প্রশ্নটা, 20 নাম্বার প্রশ্নটা আমি এমন ভাবে শিখাবো যেন এর পরবর্তীতে এই ধরনের যত প্রশ্ন আসুক সেটা তোমরা সমাধান করতে পারো। দেখো 20 নাম্বার প্রশ্নটা তোমরা ইলেকট্রন বিন্যাস খুব সহজে করতে পারবা, কিভাবে জানো, আমি দেখা দিচ্ছি। শোনো, শোনো, ক্রিয়া, শোনো, ক্রিয়া, শোনো, বি পি এস খোলো, ডি পি এস খোলো। এটা কি 1s, এটা 2s, এটা 2p, এটা 3s, যেহেতু 2s একবার গেছে তারপর কি 3s, 2p একবার গেছে তারপর কি 3p, 3s গেছে একবার তাহলে কি 4s, তারপর 1 2 পি এস একবার গেছে, 2p একবার গেছে, তাহলে ডি কত থেকে শুরু হবে, 3 থেকে, তারপর হচ্ছে পি কত, পি 3 পর্যন্ত গেছে এটা 4, তারপর এস 4 পর্যন্ত গেছে এটা 5 হবে। তো এইভাবে হবে আর কি, ডি 3 পর্যন্ত গেছে এটা 4d হবে, এটা কি হবে 5p হবে, কারণ 4p পর্যন্ত গেছে একবার, আর এটা 6x। তো এইভাবে আর কি করবা। এখন দেখো জিরকনিয়ামের কত, জিরকনিয়াম হচ্ছে 40। ঠিক আছে, তাহলে আমরা দেখো 40 গুণে গুণে দিয়ে দেবো, দুটা দুটা, তাহলে চারটা হলো, চারটা আর ছয়টা কত, 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 কত, 20, 20 আর এখানে কত দিব 10, 30 হলো, 30 আর 6 কত হলো 36, এখানে 2 দিব, থাকলো কত 36 আর 2 38, এখানে কত দিয়ে দিব, 2 দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 38 দিয়ে দেবো। এখন আমাদের কিন্তু 40 হয়ে গেছে, তার মানে এইটুকু আর লাগতেছে না, তাহলে এইটুকু আমরা আপাতত বাদ রাখলাম। এখন দেখো আমাদের এখানে বলছে ক্রিপ্টন, ক্রিপ্টন হচ্ছে 36, বুঝতে পারছো, ক্রিপ্টন 36, তাহলে ক্রিপ্টন কোন পর্যন্ত, এই দেখো এই পর্যন্ত আমরা 30 গুনছিলাম, এই পর্যন্ত 36, তাহলে আমরা এই পর্যন্ত আমরা লিখতে পারি ক্রিপ্টন। তাহলে ক্রিপ্টন, তারপর কি লিখবো, 5s2 4d2, তাহলে কোনটার সাথে মিলে গেল, এটা। এরকম যদি আরো বের করতে দেয় আশা করি এখন থেকে পারবা। এটা ছন্দ আছে, শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো। আশা করি এটা পারবা। আমরা যদি এই বিষয়ে আরো বিস্তারিত ভিডিও লাগে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি দেওয়ার চেষ্টা করবো। দেখো এরপরের প্রশ্নটা, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কি হয়, কমে যায়, বেড়ে যায়, স্থির থাকে, অসীম হয়, বা মানে কি হবে আর কি। আমরা কি জানি, আর স্কোয়ার সমানুপাতিক টি কিউব। এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর টি হচ্ছে সময়। যদি এখন ব্যাসার্ধ আমাদের কমে যায়, ব্যাসার্ধই তো কমার কথা বোঝায়, গড় দূরত্ব মানে ব্যাসার্ধ বোঝাইছে, যেহেতু এইভাবে সূর্য ঘোরে উপবৃত্তাকার পথে, আমার গোল হয়ে গেছে, এটা আসলে উপবৃত্তাকার হবে। দেখো তাহলে
এটা যদি আর যদি কমে, যেহেতু সমানুপাতিক আছে, তাহলে আর কমলে পারে টিও কমবে। সেক্ষেত্রে গড় দূরত্ব যদি কমে যায় তাহলে এটা কমে যাবে। ঠিক আছে? 22 নম্বর প্রশ্নটা। 22 নম্বর প্রশ্নটা একদম ইজি। এটা তোমাদেরকে আশা করি দেখানো লাগবে না, যারা আর কি এই অধ্যায়টা পড়েছো একবার। দেখো, যদি কোনো কার্নো ইঞ্জিন 120 ডিগ্রি সেলসিয়াস 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে, তবে তার দক্ষতা কত? তাপমাত্রার ক্ষেত্রে দক্ষতা এটা সমান কি জানি? 1 - T2/T1 ইন্টু 100%, তাই না? তো এক্ষেত্রে আমরা তো পারবো, এটা যদি ক্যালকুলেটর থাকে। তাহলে 1 - টি টু কত হবে? না, পরবর্তীতে তাপমাত্রা, অর্থাৎ ছোটটা। টি টু হচ্ছে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন। আর হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস মানে কত হলো? 20 হলে 93 আর 100, তার মানে 393, যেটা কিনা ক্যালকুলেটর ছাড়া করা অসম্ভবই বলা চলে। না, অসম্ভব না, মানে করা যাবে। তাহলে দেখো 393 লসাগু করে দেই, ডিভাইডেড বাই, দাঁড়াও আমরা এটা করেই দিব তোমাকে, একটু ওয়েট করো। দেখো আমরা বিয়োগ করি, তাহলে কত হবে? 0, তারপর কত হয়? 9, 90 বাই হচ্ছে তোমার 393। আমরা একটা কাজ করতে পারি না, এই 100 দ্বারা এটাকে ভাগ করে দিলে কত হয়? প্রায় 4, 3 পয়েন্ট সামথিং আসে, 4 হলো। তাহলে এই 4 দ্বারা আবার 90 কে ভাগ করলে কত হয়? 4 দ্বারা 90 কে ভাগ করলে একটু আহ কত হয়? 2.5 হয়। দেখো 22.5 হয়, কিন্তু এটা এটা তো পারবা। তো 22.5 হলে দেখো এই যে 22.9 আছে, এটা কাছাকাছি উত্তর। দেখো হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু এগুলো করা যায় না, অনেকে করা যায়, অনেকে আবার এগুলো দেখে ভয় পাও, যে এটা কোনোভাবে কিভাবে করবো, এত বড় ক্যালকুলেশন দিচ্ছে। আসলে না, একটু খাটাও, দেখো হয়ে যাবে। আর বেশি বেশি প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে পারবা না। 24 নম্বর মুখস্থ। নাইট্রোজেনের স্থায়ী অক্সাইড কয়টি? স্থায়ী অক্সাইড হচ্ছে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা একমাত্র নাইট্রোজেনের স্থায়ী অক্সাইড। তাছাড়া অনেক আছে, এমনি তো আরো অক্সাইড, N2O4, NO3, এরকম অক্সাইড অনেক আছে। দেখো, তাহলে এটা বুঝতে পারছো আশা করি। 25 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না মানে আর কি, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন, আমার ভালো লাগছে এই প্রশ্নটা দেখে। দেখো, অস্তগামী সূর্য দেখার জন্য পানির ভেতর থেকে একটি মাছকে অবিলম্বে অবিলম্ব সাপেক্ষে কত কোণে দৃষ্টিপাত করতে হবে? এটা তোমার হচ্ছে সাইন থিটা। এখানে বেসিক শেখানোর কিছু নাই, বেসিক শিখাইতে গেলে তোমার আর কি ক্লাস, এই 80টা প্রশ্ন সলভ করতে গেলে তোমার ক্লাস হয়ে যাবে 5 ঘন্টা। হুম, আসবা? দেখো, দুঃখিত, আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। দেখো, আমরা কনসেপ্ট সহকারে পড়াতে পারবো না এখানে, কারণ কনসেপ্ট সহকারে পড়াতে গেলে তোমার এই একটা ভিডিও 5 ঘন্টা হয়ে যাবে। আর কোনো একটা টপিকের উপর যদি তোমাদের কনসেপ্ট লাগে সম্পূর্ণ, সেটা আমাকে কমেন্ট করে জানাও বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমি সেটার উপর ভিডিও করে তোমাদেরকে আমি জানিয়ে দিব। আচ্ছা, দেখো এখানে sin θ1/sin θ2 সমান μ2/μ1, μ2/μ1 হবে, μ1 হবে, এখানে 1 কিন্তু। তাহলে সাইন থিটা, θ1 কত হবে? দেখো, যেহেতু সূর্যটা হচ্ছে গিয়ে আমাদের অস্ত যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকে মনে করো তাহলে 0 ডিগ্রি হবে না, এটা সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু পরিবেশের সঙ্গে কিন্তু এটা 90 ডিগ্রি হয়। বুঝতে পারছো? তাহলে এটা 90 ডিগ্রি, sin 90 ডিভাইডেড বাই sin θ2 সমান মিউ টুটা কি? মিউ টু হচ্ছে পানির ক্ষেত্রে ধরছি, থিটাকে পানির ক্ষেত্রে ধরছি। তাহলে পানির মিউ টু কত? এটা হচ্ছে 4/3, 1.33 দিলাম আমরা, এটা তো মুখস্থ, এটা মুখস্থ রাখতে হবে। আর μ1 কি? বাতাসের প্রতিসাম্যতা, এটা হচ্ছে 1 হবে। তাহলে এটা মান কত? 1/sin θ2 ডিভাইডেড বাই 4/3, একবারে দিয়ে দিলাম। তাহলে sin θ2 সমান 3/4। তাহলে θ2 বের করলাম সাইন ইনভার্স 3/4। এটা আসলে ক্যালকুলেটর ছাড়া বের করা সম্ভব না, এটা সম্ভবত 48.74 হবে। হ্যাঁ, দেখো, কারণ এটা ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। আশা করি বুঝতে পারছো এটা। দেখো, 26 নম্বর প্রশ্নটা সুন্দরভাবে করা যায়, তোমরা অনেকে এটা অনেক বড় বড় করে করো, তো বড় করে করার দরকার নাই। 26 নম্বর প্রশ্নটা বলা হয়েছে 3a ও 2a ভেক্টর পরস্পরের সঙ্গে একটি কোণে আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়। ধরো একটা ভেক্টর আছে, এটা হচ্ছে 3a, আর এটা হচ্ছে 2a, এটা 2a, এটা 3a, এটা হচ্ছে লব্ধি। আর এখন প্রথম ভেক্টরকে যদি দ্বিগুণ করি, এটা 3a ছিল, মানে এটাকে যদি বাড়ায়
যদি 6a করি তাহলে লব্ধি কি হবে? লব্ধি কি হবে? লব্ধি দ্বিগুণ হয়, তার মানে 2r। দেখো এখানে অনেকে ভাবলো লব্ধি দ্বিগুণ বৃদ্ধি পায়, আমিও দেখছিলাম যে লব্ধি দ্বিগুণ বৃদ্ধি পায়, এটা আমি ভুল প্রশ্নটা একটু কারেকশন করে নাও, লব্ধি দ্বিগুণ হয় এই পর্যন্ত, বৃদ্ধি কথাটা কেটে দিতে হবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এর মধ্যবর্তী কোণ আমরা কি ধরলাম? আলফা ধরলাম। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে? আমরা কি করব, অনেকে করবে কি এটা 3a 2a স্কোয়ার করবে, অত দরকার নেই, আমরা 2 ধরবো, 2 ধরবো 3 ধরবো। দেখো তাহলে লব্ধি আর স্কোয়ার সমান কি হবে? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2, মানে 2ab ইন্টু কস আলফা। তাহলে আর স্কোয়ার সমান কি হবে? 4, আর 9 কত হয়? 13। তাহলে 13 প্লাস 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 কস আলফা। থাকুক এইটুকু 1 নম্বর সমীকরণ। এখানে আবার ভাইবো না যে এ স্কোয়ার স্কোয়ার এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, এগুলো দেওয়া অযথা। এমসিকিউ কাকে বলে? তারপর দেখো তারপর দেখো এখানে যদি আমার দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি দ্বিগুণ করা হয়েছে, তার মানে কি তো তোমরা টু টু আর ধরবা, এখানে আবার আর ফেলে দিও না, কারণ এটা তাছাড়া হবে না। উম, হ্যাঁ 2r, তাহলে 2r স্কোয়ার, 2 স্কোয়ারও হবে। তাহলে এক্ষেত্রে কত হবে? 6 এর স্কোয়ার প্লাস, কারণ এবার 6, এই যে এটা 6 বল হবে, আর আগেরটাও কত হবে? 4 হবে, কারণ এই 2 তো ঠিক রাখছে। তাহলে 4 প্লাস 2 স্কোয়ার করে দিয়ে 4 হয়েছে আর কি। তাহলে 2 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু কস আলফা। লব্ধি তো ঠিক, কোন ঠিক আছে। তাহলে আমরা 1 কে 2 দ্বারা ভাগ করবো, 2 কে 1 দ্বারা ভাগ করবো, 2 কে 1 দ্বারা ভাগ করলে 2/1 হয়, আর স্কোয়ার কাটা যায়। তাহলে হচ্ছে তোমার এখানে 36 আর এই 4 কত হয়? 40। তাহলে 40 প্লাস এখানে 6 দুগুণা 12, 12 দুগুণা কত? 24 কস আলফা ডিভাইডেড বাই কত হয়? 13 প্লাস 12 কজ আলফা। এটা হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, এত বড় মনে হচ্ছে, আসলে এত বড় না। আর গুণ করে দেই, তাহলে 26 24 কজ আলফা কি হলো? কাটাকাটি চলে যাবে নাকি? সমান, দেখো একটু দুঃখিত, আমি এখানে 4 তো আছে আর কি, 2 স্কোয়ার আমি একটু ভুল করেছিলাম। 2 স্কোয়ার, তাহলে এটা কি হবে? আমি একটু মুছে নেই, কাটাকাটি না করি। তাহলে আমার 4 তেরং কত? 52, 52 প্লাস 4 বারং 48 কজ আলফা সমান 40 যোগ 24 কজ আলফা। তাহলে 48 কজ আলফা থেকে 24 কজ আলফা বিয়োগ করলে 24 কজ আলফা হয়। আর এই 50 থেকে এই 40 থেকে 50 52 বাদ দিলে কত হয়? -12 হয়, -12 হয়। তাহলে কজ আলফা সমান কি হয়? -1/2। তাহলে -1/2, কজ কত ডিগ্রির মান? -1/2, মানে হাফ, হাফ। এটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু কঠিন লাগতে পারে, এটা ক্যালকুলেশনটা সহজ, একটু দেখে নাও, ক্যালকুলেশনটা দেখে নিলে হয়ে যাবে। দেখো এখানে একটু প্রথম থেকে আমার ভিডিওটা একটু টেনে দেখে নাও, হয়ে যাবে। আর দেখার প্রয়োজন হবে বলে মনে হয় না, এটা আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। দেখো 37 নম্বর প্রশ্নটা দাগায় নাও, ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা 3 বার আসছে, লাস্ট 3টা কোশ্চেন সলভ করছি, 3টাতেই আসছে। দেখো 3x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 = 0। এই সমীকরণের একটা মূল, অপরটি 3 গুণ, তাহলে আমরা কি ধরবো? একটা 3 আলফা আর একটা আলফা। তাহলে কে এর মান কত আমরা কি জানি? মূলধন যোগফল সমান -b/a, -b/a মাইনাস কে বাই, মানে হচ্ছে k/3। তাহলে 4 আলফা সমান k/3, আমরা এখান থেকে আলফার মান বের করে রাখি k/12, 4 দ্বারা নিচে ভাগ করে দিছি, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন আমরা এই মূলধন গুণফল সমান কি জানি? 3 আলফা স্কোয়ার সমান c/a, মানে 4/3, তাই না? তাহলে এখানে আলফার মানে যদি 3 ইন্টু আলফা, আলফা মানে k/12 এর স্কোয়ার সমান 4/3। আমার ল্যাপটপটা আজকে একটু ডিস্টার্ব দিচ্ছে। দেখো তাহলে কে স্কোয়ার সমান কত হয়? কে স্কোয়ার বাই 144 হবে, যেহেতু স্কোয়ার করে দিলাম। আর 4/3 ইন্টু 3 মানে 9 হবে।
তাহলে কে স্কোয়ার সমান হবে হচ্ছে 4 × 144 ডিভাইডেড বাই 9। 9 দ্বারা এই 144 কে ভাগ করলে 16 হয়, বুঝতে পারছো? তাহলে 4 × 16 কত? 64। 64 যদি হয় তাহলে কে এর মান কত হবে? +-8 হবে। ঠিক আছে, +-8 হবে। আশা করি বুঝতে পারছো, এটা কোনো সমস্যা না, এটা আগেও দেখা দিছি, আর এটা তোমরা এমনি পারবা আশা করি। 29 প্রশ্নটা ইম্পর্টেন্ট, একটা নতুন নিয়ম বলতে অনেকে যারা একটু বেসিক পড়েছো তারা এটা পারবা, তাছাড়া পারার কথা না, বা এই নিয়ম এই ধরনের অঙ্ক যারা আগে করো নাই তারা পারার কথা না। দেখো, 29 নম্বর প্রশ্নটা বলতেছিলাম। দেখো, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। এখন বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো। এ ভেক্টর বরাবর যদি বি ভেক্টরের উপাংশ হবে, তোমার এখানে উপাংশ তোমার এ ডট বি দুটা গুণ করতে হবে, করার পর আবার এ ভেক্টরটা নির্ণয় করতে হবে। বি ভেক্টর এ ভেক্টরের বরাবর, তার মানে এ ভেক্টরটা দিবা, দেওয়ার পর তুমি আবার ফের এর মানটা বসাই দিবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সূত্র। তাহলে এ আর বি এর মানটা যদি আমরা বের করি, তাহলে 3 আর 5 জন কত? 10, তাহলে 10। তারপর হচ্ছে +1 আর -3, গুণ করলে -3। তারপর তোমার হচ্ছে -2 আর +2, তাহলে কত হয়? প্লাস -2 আর +2 -4 ইন্টু এ ভেক্টর। এ ভেক্টর কিন্তু বরাবরই বসাতে হবে, তাহলে 2i ক্যাপ প্লাস জে -2k। ক্যাপ আর বসাইলাম না, বসাই দিছি। দেখো, ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান কত? √2² প্লাস 1² প্লাস 2²। তাহলে কত হয়? দেখো, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 3। 3 ইন্টু 2i ক্যাপ প্লাস জে ক্যাপ -2k ক্যাপ ডিভাইডেড বাই এটার মান কত হবে? 4 × 2² 4 প্লাস 1 প্লাস 2² মানে 9। 9 রুট করলে পারে কত হয়? 3 হয়। তাহলে এই 3 আর 3 বাদ দিলে পরে আলটিমেটলি এটাই থাকে। তাহলে এটা কোন জায়গায় আছে? এই দেখো 2 নম্বর অপশনে আছে। বুঝতে পারছো? আশা করি। এখন যদি বলতো বি ভেক্টরের উপরে এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো, তাহলে আবার ফের এখানে এ বি এর মান বসাইতাম, আমরা বি এর মান বসাইতাম এখানে, অর্থাৎ একই হতো, জাস্ট এখানে বি বি হইতো। ঠিক আছে, আচ্ছা। 30 নম্বর প্রশ্নটা, এটা একটু মুখস্থ। 4 × 10⁻26 হবে কি সেটা? প্রশ্নটা কি দেখো, সূর্য থেকে প্রতি সেকেন্ডে কত শক্তি বিকিরণ করে? সূর্য, এটা আউট অফ সিলেবাস আছে আমাদের, তবে এটা সাধারণ জ্ঞান হিসেবেও তোমরা মুখস্থ করে রাখতে পারো, সেক্ষেত্রে কাজে লাগবে। দেখো, তারপর 31 নম্বরটা। 31 নম্বরটা বলছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স সাইন এক্স। দেখো, 31 নম্বর সাইন ইনভার্স সাইন এক্স মানে কি? এটা তোমরা কি করবা? আগে প্রথমে সমীকরণটা লিখি, সাইন ইনটু সাইন ইনভার্স এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। দেখো, সাইন আর সাইন ইনভার্স বিপরীত না? তাহলে এটা বাদ যায়, কি হয়? শুধু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এটার যদি আমরা ডিডিএক্স করি, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স মানে কি? এ টু দি পাওয়ার এক্স হবে। অনেকে করবে কি, এটাকে এক্স ধরবে, সাইন এ টু দি পাওয়ার এক্স কে এক্স ধরবে, কত কাহিনী করবে। তো কাহিনী নাই, 10 সেকেন্ডের অঙ্ক, যে সাইন আর সাইন ইনভার্স কাটা যায়। ও, আগেই সাইন ইনভার্স আছে আর পরে সাইন আছে, আচ্ছা তবু এত একই। সাইন আর সাইন ইনভার্স কাটা গেলে তোমার হচ্ছে গিয়ে এ টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। 32 নম্বর প্রশ্নটা আমার জানা নাই, তোমাদের অযথা ভুল শিখে লাভ নাই। আমার 32 নম্বর প্রশ্নটা আমি নিজেও পারি না। এই প্রশ্নটা আমি, তোমরা যদি অন্য কোনো ভাবে ম্যানেজ করতে পারো, দেখে নিতে পারো কারো কাছ থেকে, তোমার টিচারের কাছ থেকে, তোমরা একটু দেখে নিও। আমি দুঃখিত, দুঃখ প্রকাশ করতেছি এই প্রশ্নটা না জানার কারণে। এই ধরনের প্রশ্ন আমি দেখছি কিন্তু আসলে মনে নেই। 33 নম্বর প্রশ্নটা, চামড়ার পশম অপসারণে কোনটি ব্যবহৃত হয়? এইখানে উত্তর দেওয়া হচ্ছে চুন, কিন্তু চুন যে হবে না এটা তোমরা ভালোভাবে জানো। চামড়ার পশম অপসারণে লবণ ব্যবহার করা হয়। বিভিন্ন টিভিতে তোমরা ঈদের সময় এই নিউজ অনেক দেখো, যে ভিডিওতে দেখা যাচ্ছে লবণ মাখাচ্ছে। এটা তো একদম সরাসরি জানা কথা, লবণ হবে উত্তর। ঠিক আছে, কিন্তু ওরা দিছে চুন, কিন্তু এটা লবণ উত্তর হবে। দেখো, 34 নম্বর আউট অফ সিলেবাস, এটা আমার জানা নাই। 35, 36, এটা হচ্ছে গিয়ে তোমার ইংলিশ। 37 নম্বর প্রশ্ন আসো। 37 নম্বর প্রশ্নে বলছে কজ ইনভার্স, প্রশ্নটা তুললাম না, আমরা মাঝের কাজটা করি, কারণ মাঝে হচ্ছে আর এই যে হাফ আকারে থাকলে, হাফ ইন্টু সাইন ইনভার্স 3/5, এটাকে আমরা থিটা ধরবো। থিটা ধরলে কি হয়? আমরা একটুটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে সাইন ইনভার্স 3/5
ফাইভ সমান টু থিটা, তাহলে সাইন ইনভার্স আর 3/5 সমান কি আসে আমাদের? সাইন টু থিটা। এখন সাইন টু থিটা আমরা টেন এর মাধ্যমে প্রকাশ করবো, তাহলে টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা তো সূত্র জানো। আমরা আর গুণ করে দিই, তাহলে টেন 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 থিটা সমান হচ্ছে তোমার থ্রি প্লাস থ্রি টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু মিডল টার্ম করে আমরা বের করি, টেন থিটা মান বের করি, তাহলে থ্রি টেন স্কোয়ার থিটা মাইনাস টেন টেন থিটা প্লাস থ্রি সমান হচ্ছে জিরো। দেখো, তাহলে আমাদের তিন তিরিকে নয় হয়, তাহলে থ্রি টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি টেন, এখানে আমরা নাইন টেন থিটা দিই, মাইনাস নাইন টেন থিটা মাইনাস টেন থিটা প্লাস থ্রি সমান জিরো, এটাই কিন্তু হয় আসলে। তাহলে থ্রি টেন থিটা কমন নিলে কি থাকে? টেন থিটা মাইনাস থ্রি থাকে, তারপর মাইনাস ওয়ান কমন নিলে টেন থিটা মাইনাস থ্রি থাকে। ল্যাপটপ খুব ডিস্টার্ব করতেছে আজকে। তাহলে এটা আর এটা মিলে কি হয়? টেন থিটা সমান ওয়ান বাই থ্রি আসে। এগুলো এগুলো ডিরেক্ট করবা, এগুলো কিন্তু ফের কি করবে না। তাহলে টেন থিটা সমান থ্রি আসলো। ঠিক আছে, এই যে এই অংশ থেকে। তাহলে দেখো, এই অংশের মান আমরা এই দুটা পেলাম। ঠিক আছে, এখন দেখো টেন, এখানে দেখো প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থ্রি, এটার সাথে মিলে গেল না। এখানে মাইনাস আছে, এই দেখো এখানে আমি একটু কার্সর দ্বারা দেখাই, এখানে মাইনাস আছে। তাহলে যদি আমরা এইখানে এই মানটা বসাই, তাহলে এই অংশ আর এই অংশ মিলে কাটাকাটি করে বাদ গেল, থাকলেও শুধু এই অংশ। আশা করি এখন বুঝতে পারছো। তাহলে কজ ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ, এখন এটা আমরা ত্রিভুজ আঁকাবো। ত্রিভুজও হইলো বাপু। দেখো, তাহলে cos ইনভার্স ওয়ান বাই থ্রি, ওয়ান বাই রুট ওভার ফাইভ মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ওয়ান, আর অতিভুজ কত? রুট। ভূমি বাই অতিভুজ, তাহলে রুট ফাইভ। তাহলে আমার লম্ব হবে হচ্ছে টু। তাহলে এটা যদি টেন ইনভার্স এর মাধ্যমে প্রকাশ করি, টেন ইনভার্স লম্ব বাই ভূমি মানে টেন টু হবে। ঠিক আছে, টেন ইনভার্স টু হবে। বুঝতে পারছো? এই যে এটা হবে। 38 নম্বর প্রশ্নটাও আমার জানা নাই, একটু ব্যবস্থা করে নিও, প্রশ্নটা দেখে নাও। এই ধরনের প্রশ্নগুলো আমরা খুবই কম পড়ছি, বলতে এরকম না যে আমরা পড়ছিলাম মনে নাই, আর কিছু প্রশ্ন আমিও পারি না, পড়লে সবকিছু যদি পারতাম তাহলে তো বুয়েটে পড়তাম না। এটা তোমরাও জানো, রুয়েটে আর পড়তাম না। রুয়েট কখন করতেছি না, আমার ক্যাম্পাস আমার ভার্সিটি। দেখো, এটা আসছে জটিল সংখ্যা থেকে। জটিল সংখ্যা থেকে আমরা কি জানি? ওমেগা সমান কি জানি? এখানে আছে হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার, দুটো সংখ্যা আছে। ওমেগা সমান মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি প্লাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, আর ওমেগা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। তাহলে আমাদের এই অংশটুকুর মান কত? এই অংশটুকুর মান কত? এটা তো বুঝতে পারছো। এই অংশটুকুর মান হবে হচ্ছে তোমার টু ওমেগা, আর এই অংশটুকুর মান হবে হচ্ছে টু ওমেগা স্কোয়ার। টু ওমেগা স্কোয়ার এইটুকু তো কোনো সমস্যা নাই। তাহলে এই অংশটুকুর মান আমরা কি পাইলাম? টু ওমেগা, তার উপর পাওয়ার ফোর আছে, প্লাস এই অংশটুকুর মান মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রির মান কত পাইলাম? টু ওমেগা স্কোয়ার। তাহলে এটার মান হচ্ছে পাওয়ার ফোর দিলাম, তাহলে টুর উপর পাওয়ার ফোর দিলে 16 ইন্টু ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস 16 ওমেগা টু দি পাওয়ার এইট। তাহলে 16 ওমেগা পাওয়া যায়। ওমেগা কিউবের মান কত? ওয়ান। ওমেগা কিউবের মান ওয়ান, তাহলে এখান থেকে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা, অর্থাৎ ওমেগা কিউবের মান ওয়ান বসালে ওমেগা থাকে, প্লাস এখানে কি বসানো যায়? 16 ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার বসানো যায়। এটার মান ওয়ান, এটার মান ওয়ান, তাই 16 কমন নিলে পরে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে। তাই থাকে না? এই যে এখান থেকে 16 কমন নিলে এখানে আছে হচ্ছে ওমেগা, আর এখানে ওমেগা স্কোয়ার। আর আমরা আরেকটা কি জানি? ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থেকে আমরা মাইনাস ওয়ান পাই। ঠিক আছে, তাহলে এটা মান বসে দিলে 16 ইন্টু মাইনাস ওয়ান সমান -16। ঠিক আছে, -16। এই যে কই, হ্যাঁ, ঠিক আছে। 40 নম্বর প্রশ্নটা আমাদের আউট অফ সিলেবাস, ইংলিশ আমি দেখাবো না। 41 ইংলিশ। 42 নম্বর প্রশ্নটা আসো। 42 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো, ইম্পর্টেন্ট। একটু আস্তে কথা বলো। 42 নম্বর প্রশ্নটা দেখো। 42 নম্বর প্রশ্নটা এর আগে আসছিল, এই কারণে ইম্পর্টেন্ট বলতেছি।
দেখো 42 নম্বর প্রশ্নটা বলছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি কত? নাইট্রোজেনের আদর্শ গ্যাস থেকে আসছে, নাইট্রোজেনের মোট গতিশক্তি হচ্ছে তোমার ই সমান হচ্ছে 3/2 nRT। nRT। এখন n সমান কি বসাতে পারি? W/m। W কত? 3। m কত? নাইট্রোজেনের 28। অনেকে আবার 14 বসায়। 14 হচ্ছে কার পারমাণবিক ভর, আণবিক ভর হচ্ছে 28। নাইট্রোজেন N2 আকারে থাকে, বুঝতে পারছো? এই কারণে 28 ব্যবহার করা হয়। আর কত? 8.314 ইন্টু টি। টি কত? 302। 29 ডিগ্রি সেলসিয়াস মানে 302। তাহলে এটা আমরা ভাগ করলে কত হয়? এটা ক্যালকুলেশন করে, হ্যান্ড ক্যালকুলেশন ভাগ কোনোভাবে করা সম্ভব না। আমি দেখছি এটা, যদি ক্যালকুলেটর বসা দাও, এর চেয়ে সিম্পল কোনো ক্যালকুলেশন নাই। এটা হবে হচ্ছে 403 জুল সম্ভবত, হ্যাঁ 403 জুল। তাহলে তোমরা এটা তো পারবাই, এটা হচ্ছে গিয়ে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন অনুসারে এখন সেইভাবে দিবে। এখন তো আর এমন মান দিবে না যেটা তোমরা পারবা না। হ্যান্ড ক্যালকুলেশন যেন করা যায় সেইভাবে মান দিবে। 43 নম্বর প্রশ্নটা সবাই লাফালাফি করে এইটা এটা এটাই তিনটার একটা দিয়ে দিবে, কিন্তু তোমরা একটা জিনিস ভুলে গেছো। সেটা হচ্ছে এখানে a11, এখানে a² বা a² আছে, এখানেও a² স্কোয়ার আছে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করছো কিনা, এখানে দেখো এটা আমরা ক্যালকুলেশন করবো এবার। আমরা এই লাইন থেকে, আমরা সারি থেকে আমরা এ কমন নিলাম, এ কমন নিব। এ কমন নিলে কি হয়? এ কমন নিলে 1 1 1, এখানে 1, এখানে 1, এখানে এ, এখানে a², হ্যাঁ, আর এখানে স্কোয়ার, এখানেও স্কোয়ার থাকে। দেখো এখানে আমরা এটাকে সাধারণভাবে এখন করি, দাঁড়াও দুঃখিত, সাধারণ নির্ণায়কের নিয়মে করি আর কি। এটা কি এখন কিন্তু আমি ম্যাট্রিক্স চিহ্ন দিচ্ছি, কিন্তু এটা নির্ণায়ক হবে আর কি। তাহলে এ সাইডে রাখলাম, তাহলে 1, দাঁড়াও, হ্যাঁ 1 নিলাম, 1 ইন্টু a³ মাইনাস a⁴, তারপর মাইনাস 1 ইন্টু a² মাইনাস a² প্লাস 1 ইন্টু a² মাইনাস a। দেখো এটা সমাধান করলে কি হয়, এই এটা কিন্তু পুরোটার উপর সাথে গুণ অবস্থা আছে। তাহলে a ইন্টু a³ মাইনাস a⁴, এটা হচ্ছে 0 হয়ে যাবে, এইটুকু 0। তাহলে প্লাস a² মাইনাস a²। দেখো এখন এইখানে তো আমার স্কোয়ার দিচ্ছি কেন, এখানে a, তাহলে a দ্বারা আমরা যদি গুণ করে দিই, তাহলে a⁴ মাইনাস a⁵ প্লাস স্কোয়ার a³ মাইনাস a³ হবে, কারণ এই এ আবার ফের পুরোটার সাথে গুণ আছে, ব্র্যাকেট ভুলে গেছি। অর্থাৎ এখানে প্রশ্নটা একটু ঘুরে দিছে, আমরা যে প্রশ্নটা পড়ছিলাম সেখানে কিন্তু a⁴ আসছিল, মানে যেখানে আমরা বোর্ড বইয়ে যেটা পড়েছি, সেই কারণে কিন্তু এই প্রশ্নটা অনেকে ভুল করে আসবে, কিন্তু এখানে একটু চালাকি করা হয়েছে, তাই উত্তর কোনোটি নয় হবে। বুঝতে পারছো? 43 ইংলিশ 45 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন, গুচ্ছা আসার মতো সুন্দর একটা প্রশ্ন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য। দেখো একটি গোলকের ব্যাসার্ধ আর দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর সমান হচ্ছে 10 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। তাহলে এখানে ব্যাসার্ধ আর হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, আর এখানে ব্যাসার্ধ ত্রুটি হচ্ছে ডিটি সমান হচ্ছে 0.1 ঠিক আছে? এটা হচ্ছে ব্যাসার্ধ ত্রুটি। এখন আয়তনের শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি মানে কি? এর আয়তনের ত্রুটিটা বের করতে বলছে, ডিবি ডিভাইডেড বাই আবার মূল আয়তন দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করতে বলছে। এখন আয়তন কি? গোলকের আয়তন হচ্ছে 4/3 πr কিউব। তাহলে ডিবি মানে কি? এটাকে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 4/3 πr² ইন্টু dr 3 দিতে হবে, দাঁড়াও, ইন্টু 3। আচ্ছা আমি পুরোটা দেখে দিচ্ছি, না হলে বুঝতে পারবো না। দেখো 4/3 পাই ইন্টু এই আর কিউবকে অন্তরীকরণ করলে কি হয়, 3r² হয়, তাই না? ইন্টু এটাকে তো টির সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে dr/dt হবে। তাহলে এটার সাথে আমরা ভাগ করে দিই,
তাহলে এটা কি হবে, এই থ্রি থ্রি কাটা গেল, তাহলে কি হয়, পাই 4 পাই আর স্কোয়ার dr বাই dt ডিভাইডেড বাই ভি কত, 4/3 পাই আর কিউ। তাহলে কি হবে, থ্রি 3 dr ডিভাইডেড বাই ডিটি ডিভাইডেড বাই আর সমানটা এটা হবে। এটা ক্যালকুলেশন তোমার এই যে এই 4 কাটা গেল, 1/3 এটা উল্টে যাবে, 3 হয়ে যাবে, আর আর স্কোয়ার আর কিউব কাটা গেলে আর থাকবে, আর dr বাই ডিটি থাকলো। তাহলে 3 ডিভাইডেড বাই আর কত, 10 ইন্টু dr বাই ডিটি মানে কত, 0.1। এখন এটার 100 মানে কি, 100 শতকরা মানে কি 100% দ্বারা গুণ করা লাগবে। তাহলে এটা আর এটা কাটা গেলে কত হয়, 10, আর 10 আর 0.1 গুণ করলে 1 হয়। তাহলে কত থাকলো, 3%। আশা করি বুঝতে পারছো ক্যালকুলেশনটা, না বুঝলে একটু টেনে দেখার চেষ্টা করো। দেখো 46 নম্বর প্রশ্নটা দেখো। দেখো আমি খুব সহজে দেখানোর চেষ্টা করি, এখন এর মাঝেও যদি তোমাদের কোনো একটা প্রশ্ন বেসিক, সবার বেসিক একরকম হবে না, সেক্ষেত্রে যদি কোনো একটা প্রশ্ন সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি দরকার হয় কোনো একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে মেনশন করে দিয়ে সেই ভিডিওটা উল্লেখ করে দিয়ে দিব, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। মানে 46 নম্বর প্রশ্নটা কি বলছে, উম অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড এর দ্রাব্যতা এক্স হলে দ্রাব্যতার গুণাঙ্ক কি হবে। মনে রাখো, আগে এখানে সবগুলো শিখে নাও। এ বি হলে এক্স স্কোয়ার, এ বি টু হলে 4x কিউব, এ বি থ্রি হলে 27x টু 27x টু দি পাওয়ার 4, আর এ টু বি ফাইভ, বি থ্রি হলে 105x টু দি পাওয়ার 5। আশা করি বুঝতে পারছো। এখন কি হবে, এ বি, এটা অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড, এটা কি হলো, অ্যালুমিনিয়াম যদি এ হয়, ও বি, ও এ যদি বি হয়, তাহলে এ বি থ্রি হলো, তাই না, এ বি থ্রি হলো, তাহলে এটা কি হবে, 27x টু দি পাওয়ার 4। ঠিক আছে। 47 নম্বর প্রশ্নটা, 47 নম্বর প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন, যদি ক্যালকুলেটর ব্যবহার করতে যাই তাহলে এটা অনেক সুন্দর একটা প্রশ্ন হবে। দেখ, 500 ওহম রোধের ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড ধরে প্রবাহিত হলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এখন দেখো, এখানে আমরা কি জানি, এম এস ডেল থিটা, পানির তাপমাত্রা বৃদ্ধি এম এস ডেল থিটা সমান, আর পাত্রের যে অবস্থা, আমরা যে যে হট পট বা কেটলি ব্যবহার করি সেই ক্ষেত্রে ব্যবহার করার কথা বলা হয়েছে। তাহলে সেটা কি হবে, আই স্কয়ার আর টি হবে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, কতটুকু পানি, মানে এম বের করতে বলছে। তাহলে এম সমান কি হবে, আই স্কয়ার আর টি ডিভাইডেড বাই এস ডেল থিটা। এখন আমরা এটা মান বসাবো। আই স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার, আর হচ্ছে 50, টি কত, টি হচ্ছে কত সেকেন্ড, 100 সেকেন্ড, সময় 100 সেকেন্ড, এস কত, 4200, পানির আপেক্ষিক তাপ 4200, ডিভাইডেড ডেল থিটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তার মানে কত, বৃদ্ধি করছে, 100 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করছে। তাহলে এই 100 100 বাদ, এই শূন্য বাদ গেল, এই ফোর দ্বারা, এখানে ফোর, ফোর দ্বারা 420 কে ভাগ করলে কত হয়, 4 দ্বারা 420 কে ভাগ করলে সম্ভবত, দাঁড়াও, 1, তারপর হচ্ছে 0, 5 হবে। হ্যাঁ, আর এই 5 দ্বারা 105-কে ভাগ করলে কত হয়, 1 থাকে, আর এখানে থাকে হচ্ছে তোমার 21 হয়, 21 হয়, তার মানে 1/21, 1/21 হলো, তাই না, 1/21, এটা আমরা ভাগ হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে দেখাবো। দেখো, পয়েন্ট দিলাম, এখানে একটা শূন্য দিলাম, তাও হলো না, আর একটা শূন্য এখানে বাড়াইলাম, তারপর 100 বানাইলাম, কত দ্বারা ভাগ করবো, 4, 4 দ্বারা গুণ করবো, তাহলে 4 একুশে কত, 4, হ্যাঁ, 4 একুশে কত, 84। তাহলে থাকলো কত, এখানে থাকলো হচ্ছে 6, আর 16 থাকলো, আর একটা শূন্য নিলাম দশমিকের কারণে, 21 দ্বারা এটাকে ভাগ করলে দেখো কত হবে। দেখো, এটা আর দেখা লাগবে না, এটা উত্তর হবে, এটা বোঝা গেছে, কারণ 0.04 চলে আসছে, এটা আর দেখবা না। তবু যদি চাও 7 দিবা, তারপর 6 দিবা, এরকম মিলে যাবে আর কি। 41 নম্বর প্রশ্নটা, 48 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে 0.20 মোল পার ডেসিমিটার কিউব ঘনমাত্রার একটি দ্রবণে বিক্রিয়ার প্রারম্ভিক গতি 3 × 10⁻⁴। আচ্ছা, আমি একটু দেখে আসি আমার ভিডিওটা কন্টিনিউ আছে কিনা, কারণ ভিডিও করাটা একটু কষ্টকর। এই ভিডিওটা যদি আমি 1.5 ঘন্টা ভিডিও করার পর যদি সেই ভিডিওটা যদি
ঠিক না থাকে তাহলে সেটা করাটা আসলে খুবই দুঃখজনক। দেখো, ঠিক আছে সবকিছু। 0.20 মোল পার ডেসিমিটার কিউব ঘনমাত্রার একটি দ্রবণে বিক্রিয়ার প্রারম্ভিক গতি 3 × 10⁻⁴ মোল পার ডেসিমিটার কিউব পার সেকেন্ড হলে বিক্রিয়ার গতি ধ্রুবক কত? বিক্রিয়ার গতি ধ্রুবক জাস্ট এই যে এইটাকে প্রারম্ভিক গতিকে তুমি ঘনমাত্রা দ্বারা ভাগ করে দিবা। প্রারম্ভিক গতিকে ঘনমাত্রা দ্বারা ভাগ করে দিলেই এটা হয়ে যাবে। এটা ভাগ করা খুবই সহজ, খুবই সহজ। দেখো, 3 × 10⁻⁴ ডিভাইডেড বাই, এখানে 0.2 আছে, তাহলে আমরা শুধু 20 রাখলাম। আর 0.2 পয়েন্টের জন্য 1 দিলাম উপরে, আর দশমিকের পর দুটা সংখ্যা, তাই দুটা শূন্য দিলাম। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। তাহলে 3 × 5 = 15 × 10⁻⁴। এখন এটাকে আমাদের উত্তরে আছে, দেখো এই যে এইটা উত্তর হবে। তবুও আমি দেখাচ্ছি 1.5 × 10⁻³ হয় এটা। এটা আসলে 1.5 × 10⁻³ হয়। তাহলে সেক্ষেত্রে ক নাম্বার প্রশ্নটা উত্তর হবে? ক নাম্বারটা উত্তর হবে। 49 নাম্বারটা আমার জানা নাই, দ্বিপদী বিস্তৃতি অনেকে তোমরা পারো, তোমরা একটু দেখে নিও। 50 নম্বর প্রশ্নটা, 50 নম্বর প্রশ্নটা আমি আগে করাই, তারপর বলতেছি কি ঘটনা ঘটেছে এখানে। দেখো, বলা আছে হচ্ছে তোমার ওয়াই সমান বি। তাহলে ওয়াই সমান বি হলে, এবং √3x - y, এখানে যে √3-র উপর দাঁড়াও 1 মিনিট, √3x আছে, এটা কিন্তু এক্সটা কিন্তু বাইরে আছে, মনে করো এখানে একটু হয়তো একটু লিখতে ভুল করেছে। তাহলে √3x - y + 1 = 0। তাহলে তোমরা আবার ভাইবো না যে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা এটা ভুল ছিল। অবশ্যই সেখানে যেটা থাকবে সেটাই সঠিক, কারণ প্রশ্ন অনেকবার পুনর্নিরীক্ষণ করা হয়। আর আমরা এখানে যেটা চর্চা অ্যাপ অথবা ওয়েবসাইটে যেটা দিয়েছে সেটা হচ্ছে ওনারা লিখতে হয়তো ভুল করেছে, টাইপ মিস্টেক হয়েছে। দেখো, ওয়াই সমান বি, এইখানে ঢাল এমন ধরলে এই ঢালটা শূন্য হবে, কারণ এটা হচ্ছে ওয়াই সমান বি, এটা হচ্ছে এই যে এইরকম একটা রেখা, এটা হচ্ছে ওয়াই সমান বি রেখা। তাহলে এটা ঢাল শূন্য। আর √3 × x - y + 1, এটার ঢাল হবে হচ্ছে তোমার আহ ঢাল m2 হবে হচ্ছে √3। ঠিক আছে, বুঝতে পারছো? √3 হবে। 1 মিনিট, দুঃখিত। এম, তাহলে আমরা বলছে রেখাংশের সূক্ষ্মকোণের মান কত? আচ্ছা, আমরা একটা কোণ বের করি। আমরা tan থিটা কি জানি? tan থিটা জানি হচ্ছে +-m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2। ঠিক আছে, তাহলে দেখো, +-m1 কত পাইলাম? 0। 0 - √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3 ইন্টু 0, মানে আলটিমেটলি কি থাকলো? √3 থাকলো। কি √3 থাকলো? প্লাস মাইনাস থাকলো, এই মাইনাস আর এই প্লাস, মানে ওই আবার প্লাস মাইনাস √3 হয়ে যাবে। তাহলে √3 যদি এটা সমান যদি tan থিটা হয়, তাহলে থিটার মান কি হবে? থিটার মান হবে হচ্ছে 60, 60, তাই না? তাহলে এটার উত্তর হবে হচ্ছে 60, সর্বনিম্ন কোণ 60 হবে, কিন্তু এখানে 30 ডিগ্রি উত্তর দেওয়া আছে। এটা উত্তর কিভাবে 30 বানাইলো আমরা নিজেও জানি না। এটা 60 হবে বলে আমার মতে। তোমরা একটু দেখে নিও, আমি যথেষ্ট চেষ্টা করেছি এটা দেখে নেওয়ার, তবুও তোমরা একটু দেখে নিও। দেখো, তারপর প্রশ্নটা বলছে, 52 নম্বর প্রশ্নটা বলছে, একটি পানি ভর্তি বালতি 1 মিটার লম্বা একটা দড়িতে এরকম করে ঘোরাচ্ছে, সর্বনিম্ন কত বেগে ঘোরালে বালতি হতে পানি পড়বে না? মানে এতটা, মানে কিভাবে ঘোরালে এটা পানি আর পড়বে না? তুমি এক সময় যদি এটা পরীক্ষা করে দেখো তাহলে এটা এরকম দেখতে পাবা। তাহলে আমরা কি জানি কোন সময় পানি পড়বে না? যখন কেন্দ্রমুখী বল mv² ডিভাইডেড বাই আর, কেন্দ্রমুখী বলটা যদি এর ওজনের সমান হয়, ওজন কি? W=m। তাহলে এই এম আর এই এম কাটা গেল, তাহলে আমরা v² বাই আর সমান হচ্ছে জি পাই। তাহলে এখান থেকে আমরা ভি সমান কি পাই? √r/জি। তাহলে √r কত? √r কত? আর হচ্ছে তোমার এখানে কত দেওয়া আছে? 1 মিটার লম্বা। তাহলে আর জি কত দেওয়া আছে? জি হচ্ছে তোমার 10 ধরবা। তাহলে √10 মানে কত? এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং আছে, 3 পয়েন্ট সামথিং আছে। দেখো, তাহলে এটা √10, 10 এর তো মান জানো, √10 করলে পরে এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং আসবে আর কি। তাহলে দুঃখিত, আমার একটু সমস্যা হয়ে গেছিল, একটু ব্যস্ততার কারণে। দেখো, এখানে প্রশ্নটা হচ্ছে তোমার তাহলে বি সমান কি? √r/জি। আর এর মান কত দেওয়া আছে? 1। আর জি এর মান হচ্ছে 10। তাহলে √10 মানে কত? 3 পয়েন্ট সামথিং আসবে। তাহলে সেক্ষেত্রে উত্তরটা এটা হবে।
ঠিক আছে। আর দেখো তারপরের প্রশ্নটা কি দেওয়া আছে, 53 নম্বর প্রশ্নটা। 53 নম্বর প্রশ্নটা একটু একটু বুঝবি। 53 নম্বর প্রশ্নটা দেখো, 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চলছে। রাস্তাটি 2 মিটার প্রশস্ত হলে বাইরের পার্শ্ব থেকে ভেতর পার্শ্ব কত উঁচু হবে, কত মিটার উঁচু হবে? আগে এই সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে h/x সমান v² ডিভাইডেড বাই আর জি। এই সূত্রটা আগে দেখে রাখো। এখন তাহলে আমার এটা কি কি দরকার? আমার উচ্চতা বের করবো, এটা আমার দরকার। এটা হচ্ছে আমার বের করবো, এটা প্রশ্নবোধ। এক্স সমান 2 দেওয়া আছে, ভির মান আমাদের 50.4 কিলোমিটার পার আওয়ার আছে, কিন্তু এটা তো আমাদের মিটার পার সেকেন্ড নিতে হবে। তাহলে যাই থাকুক সেটাকে কি করবা, 3 কিলোমিটার পার আওয়ার থাকলে সেটাকে 3.6 দ্বারা ভাগ করবা। 3.6 দ্বারা ভাগ করলে দেখো 504 ডিভাইডেড বাই 36। এখানে এই দশমিক তুললে পারে উপরে এক শূন্য দিবা, কারণ দশমিক পর একটা শূন্য, তাই একটা সংখ্যা, তাই শূন্য দিবা। আর এখানে দশমিকের পর একটা শ- শূন্য দিবা, এই নিচে দিবা। তাহলে 10 10 কাটা গেল, 36 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 36 দ্বারা ভাগ করে তোমরা 2 দ্বারা ভাগ করো, ছোট করে নাও। তাহলে 2 দ্বারা ভাগ করলে 504 কে 2 দ্বারা ভাগ করলে 251 হয়, না 252 হয়। আর এটা 18 হয়। আবার 2 দ্বারা ভাগ করবে, এটা মানে ছোট ছোট করে নিবা, একসাথে ভাগ করাটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাহলে এটা 9 হবে। এটা কত হবে? 126 হবে। তাহলে 126 হলে এটাকে তোমরা 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে এটা 3 হয়। এটা কত হয়? 4। আর এটা কত হয়? 3, 2। 3 দ্বারা, তাহলে 42/3। 42 কে আবার 3 দ্বারা ভাগ করলে কত হয়? 42 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 দ্বারা 39, 3 14 42, 3 14, 14 দুগুণা 28। হ্যাঁ, 3 14 42 হয়। তাহলে উত্তর কিন্তু 14 মিটার পার সেকেন্ড আসলো। দেখো একটু ক্যালকুলেশনটা হয়তো একটু বড় দেখা যাচ্ছে, তুমি করলে পারে সহজ হয়ে যাবে। তাহলে আমরা h/x কত দেওয়া আছে? 2 মিটার, এই যে রাস্তাটি প্রশস্ত 2 মিটার, ডিভাইডেড বাই v²। v² মানে কি? 14 স্কোয়ার, মানে 14 গুণন 14 দাও। ঠিক আছে। আর জি, আর কত? 10। আর জি কত? 9.8। আর জি হচ্ছে 10। তাহলে আমার যদি আগে এই পাশে হিসাবটা করে নেই, তাহলে আমার 10, তাহলে 100 কত হয়? 14 স্কোয়ার করলে 196 ডিভাইডেড বাই 100। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হবে? এটাকে এটা দ্বারা ভাগ করলে তোমার 100 দ্বারা ভাগ করলে 1.96 হয়। আর 2 দ্বারা ভাগ করলে, এটা দাঁড়াও 1 মিনিট, দুঃখিত আমি একটু ভুল করে ফেলেছি। এখানে দেখো আর এর মান 10 বসাইছি, 10 কই থেকে বসালাম আল্লাহ ভালো জানে। 10 বসায় ফেলেছি, এটা 200 হবে। তাহলে এটা আমরা একটু মুছে নেই, এটা একটু মুছে নেই, আমি একটু দুঃখ প্রকাশ করতেছি ভাই, আমি একটু ভুল তুলে ফেলছি আনফরচুনেটলি। আচ্ছা, তাহলে h/x হচ্ছে 2 মিটার সমান হচ্ছে v²। v² মানে 14 স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, আর হচ্ছে 200 × 10। আর তাহলে h সমান 14 মানে 196 আহ গুণন হচ্ছে 2 ডিভাইডেড বাই 200 গুণন 10। তাহলে এটা যদি আমরা ভাগ করি, তাহলে 2 দ্বারা এটাকে ভাগ করলে 100 হয়। তাহলে 100 আর এই শূন্য, তাহলে কত? এটা কাটা দিলাম, তাহলে 1000 হয়ে যায়। এই 196 কে যদি 1000 দ্বারা ভাগ করি, তাহলে একটা দশমিক নিব। তাহলে কত যায়? এটার ভিতর যায় হচ্ছে একবার, একবার যায়, তাই না? আর 1000, তাহলে কত থাকে? 960। আবার যদি একটা শূন্য নেই, তাহলে কি হয়ে যাবে? সরি, একটা শূন্য নিলাম, এই শূন্য না, শূন্য নিলাম, তাহলে কয়বার যায়? এর ভিতর যায় হচ্ছে 9 বার। তার মানে অত কাহিনী নেই, এটা কিন্তু পয়েন্ট 1 উত্তর চলে, পয়েন্ট 2 উত্তর চলে আসবে। কিভাবে? দেখো এটা পয়েন্ট, এটা যদি অনেক বড় করতে যাও, দেখো এটা কিন্তু 2 হয়ে যাবে। এটা আসলে পয়েন্ট 1 আমি দেখে ফেলাইছি, এরকম না। দেখো এটা যদি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে পয়েন্ট 2 আসবে আর কি। এটা অনেক বড় ক্যালকুলেশন হয়ে যায় তো। আর নাকি আমি কোনো জায়গায় ভুল করে ফেলেছি? না, কোনো জায়গায় ভুল করি নাই। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। তাহলে ঠিক আছে, দেখো এই প্রশ্ন আশা করি বুঝতে পারছো। তারপরের প্রশ্ন 54 নম্বর, দাঁড়াও। 54 নম্বর প্রশ্ন আউট অফ সিলেবাস। 55 নম্বর ইংলিশ। 56 নম্বর সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটি? সর্বাপেক্ষা স্থিতিস্থাপক হচ্ছে তোমার কোয়ার্টজ। তারপর যদি চেনা পরিচিতর মধ্যে বলে, তাহলে সেটা লোহা হবে।
বুঝতে পারছো? সর্বাপেক্ষা হবে হচ্ছে তোমার কোয়ার্টজ, আর চেনা পরিচিতের মধ্যে হলে সেটা হচ্ছে লোহা। মানে একদম কোয়ার্টজ বাদে যদি অন্য কিছু থাকতো তাহলে সেখানে লোহা হতো আর কি। দেখো 57 নম্বর প্রশ্নটা হ্যান্ড ক্যালকুলেশন, মনে করো যে তোমার এটা কি ওই হ্যান্ড ক্যালকুলেশন করা সম্ভব না, এটার মোল ভগ্নাংশ বের করতে হচ্ছে। আর মোল ভগ্নাংশ সমান কি জানি, মোল ভগ্নাংশ সমান জানি হচ্ছে নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, তাই জানি না আমরা। তাহলে নিজ মোল কত, নিজ মোল মানে হচ্ছে আহ তোমার এখানে কত গ্রাম আছে, কার্বের কত আছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 10 গ্রাম আছে, এটাকে কত দ্বারা ভাগ করবো, 58.5, যেহেতু এর আণবিক ভর 58.5 ডিভাইডেড বাই মোট মোল, মোট মোল কত 20 ডিভাইডেড বাই 18 হবে, কারণ পানির ক্ষেত্রে 20 গ্রাম পানি আছে আর 18 গ্রাম আণবিক ভর প্লাস আবার 10 মোট মোল, যেহেতু সেহেতু এটাও যোগ করে দিতে হবে। এটা ক্যালকুলেশন করলে 0.143 সম্ভবত হয় নাকি 133 আসে, এটা হ্যান্ড ক্যালকুলেশন করা সম্ভব না, এটা ক্যালকুলেটারই করতে হবে। দেখো 58 নাম্বারটা তো পারো, 15 নাইট্রোজেন 7, অর্থাৎ আণবিক ভর হচ্ছে পারমাণবিক ভর 15 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 7, তাহলে এটার কি নিউট্রন সংখ্যা কত, তাহলে 15 - 7 সমান কত হয়, 15 - 7 সমান এটা তোমার 8 হবে। ফসজিনের সংকেত, এই ফসজিনের সংকেত হবে হচ্ছে তোমার CO Cl2 আর CH Cl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে ফসজিনের সংকেত। দেখো 60 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 60 নম্বর প্রশ্নটা বলছে, 60 নম্বর প্রশ্নটা বলেছে এ আর বি গুণ করার পর এই এ বি নির্ণায়কের মান কত হবে। দেখো এ বি নির্ণায়কের মান তুমি খুব সহজে বের করতে পারবা, খুব এত আমরা একটা সূত্র জানি, এ আর বি এটা সমান জানি হচ্ছে এ ক্রস বি, ঠিক আছে। দেখো আমরা এটা জানি, অনেকে করবে কি এ আর বি গুণ করবে, অনেক কঠিন করবে, এত করার দরকার নাই, এর মান কত বের করব। দেখো এখানে -5/2 আর এই যে -1 আছে, তাহলে কি হবে +5/2, আর কি হবে +5/2 হবে। তাহলে +5/2 মাইনাস এই যে এটা বিয়োগ করবো, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস 3/2 ইন্টু 2 মানে 6/2 প্লাস হয়ে যাবে। তাহলে 5/2 আর 6/2, দুঃখিত এখানে আজান দিচ্ছিল তার কারণে আমি ভিডিওটা অফ করছিলাম। দেখো জিনিসটা আমি আরেকবার বুঝাই দিই প্রথম থেকে অঙ্কটা। দেখো এটা আমরা প্রথম সূত্রটা জানি, দুটা যদি ম্যাট্রিক্সের গুণফল আলাদা আলাদা গুণ করি তাহলে সেটা একসাথে গুণ করার সমান হয়ে যায়। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের গুণ বের করবো, তাহলে এই ম্যাট্রিক্স আছে হচ্ছে -5/2 আর এই পাশে আছে হচ্ছে -1 আছে, তাহলে আমরা তাহলে কি হবে -1 +5/2 হবে, আর -3/2 ইন্টু 2 হবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস কেন হবে তোমরা তো জানো মাইনাস থাকে আর কি, বিয়োগ করার সময় দ্বিতীয়বার মাইনাস হয়, তাহলে -1 প্লাস 6/2 হবে, তাই না, 3/2 ইন্টু 2 মানে 6/2 হবে, তার মানে এটা 5/2 প্লাস কত হবে 3, তাহলে এটা কত 5/2 মানে কত, 5/2 মানে হচ্ছে 2.5, আর 3 কত হয় 5.5, এটুকু মনে রাখো, তাই না। এখন বি নাম্বারটা, এটা হচ্ছে আমার এ, আর বি নাম্বার খেয়াল করো, বি নাম্বার খেয়াল করো, বিতে কি আছে, বি কি হবে 10 - 12, এটা তো এমনি বুঝতে পারছো, তাহলে -2 হবে। তাহলে এখন এ আর বি এই দুটো যদি আমরা গুণ করে দেই, এই ভেক্টর দেই কেন, গুণ করে দেই তাহলে -5/2 -5.5 ইন্টু -5.5 ইন্টু -2, তার মানে কি হবে -11 হয়ে যাবে, তাই না, এই যে তো এটা। দেখো কোনটি প্রোটিন, প্রোটিন হচ্ছে কার ল্যাকটোজ হচ্ছে প্রোটিন, আরে ভুল বলছি, ক্যাসিন হবে, আচ্ছা আমি জানি না, এটা একটু দেখে নিও। আমি হয়তো বা একটু ভুল বলে ফেলছি, আমার সঠিক ধারণা নাই এই সম্পর্কে, মুখস্থ করা অত মনে থাকে না, তো ক্যাসিন হবে আর কি। দেখো 62 নম্বর প্রশ্নটায় বলা হয়েছে যে সরল সন্দিগ্ধ গতি সম্পন্ন একটি বস্তুর বিস্তার 0.01 মিটার এবং কম্পন 12 হার্টজ হলে 0.005 মিটার দূরত্বে বস্তুটির গতিবেগ কত। তাহলে এক্ষেত্রে আমাদের গতিবেগের যে সূত্র আছে, গতিবেগের সূত্র হচ্ছে বি সমান a ওমেগা √ওভার a² - x², তাই না। তাহলে a² - x², তাহলে এ কত, এ হচ্ছে বিস্তার, বিস্তার কত দেওয়া আছে 0.01 ইন্টু ওমেগা কত, ওমেগা তো ডিরেক্ট দেওয়া না, এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পন দেওয়া আছে মানে কম্পাঙ্ক, তাহলে 2πf, ওমেগা সমান কি 2πf, কত 12 দেওয়া আছে, ইন্টু √ওভার a² - x², a² মানে কি
0.01 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.005 এর স্কোয়ার। তাহলে এটা উত্তর অ্যান্সার করলে উত্তর আসে সম্ভবত এইটা, কিন্তু এটা আসে না, এটা উত্তর আসে 0.0065। ক্যালকুলেটারে করলে আমি দেখছি, এটা করে দেখছি, 0.0065 উত্তর আসে, যেটা এটার মতোই। কিন্তু আমি জানি না এটা আসলে প্রশ্নকর্তা ভুল করছে কিনা, চর্চা অ্যাপ তাদের প্রশ্ন তুলতে ভুল করছে, আমি আসলে জানি না। তবে এটা উত্তর হবে। আর এখানে যে সূত্রটা দেখাচ্ছি এটা হচ্ছে মেইন নিয়ম আর কি, নিয়মটা শিখে রাখো। দেখো 63 নম্বর প্রশ্নটা, 63 নম্বর প্রশ্নটা বলা হয়েছে 200 সেন্টিমিটার কিউব অর্থাৎ 200 মিলিমিটার, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার, 200 মিলিলিটার 0.75 সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে কত, আসো আসো, কত আয়তন ডেসিমোলার, ডেসিমোলার মানে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করা যায়। তাহলে আমরা কি জানি, S1 সমান V1 সমান S2 সমান V2। তাহলে আমাদের কি বের করা লাগবে, কত আয়তন, তার মানে V2 বের করলো, V2 সমান কি S1 V1 বাই S2। তাহলে S1 কত আছে, S1 দেওয়া আছে 0.75, V1 কত দেওয়া আছে 200, আর S2 কত দেওয়া আছে, S2 হচ্ছে 0.1। তাহলে 0.1 আমরা এখানে এই যে 0.75 দেওয়া আছে, আমরা এখানে 75 ডিভাইডেড বাই এই যে এখানে 100 দিব, কারণ কি পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পর দুইটা সংখ্যা ছিল, এই যে দুটো সংখ্যা, তাহলে এটার জন্য হচ্ছে দুটা শূন্য। তাহলে 100, আর এখানে 200, 200 আছে 200 রাখবো, এখানে কত আছে 0.1 মানে 1 দিব, আর এই যে পয়েন্টের জন্য একটা 1 দিব, আর তার সঙ্গে পরে একটা সংখ্যার কারণ 10 দিব। তাহলে 10 দ্বারা এটাকে ভাগ করলে 10, 100 কে ভাগ করলে 10, 10 আর 200 কে ভাগ করলে শুধু 20 হয়। আর 20 আর 75 গুণ করলে কি হয়, 75 দুগুণে কত 150, আর এই একটা শূন্য, তাহলে কত 150, 1500, তাহলে এই যে 1500 মিলিলিটার হবে। আবার কেউ করো না, 150 দাগায় এসো না। দেখো 64 নম্বর প্রশ্নটা একটু জটিল করছে, তবে এটা একটা কমন প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরটা একটু মুখস্থ করো, এই প্রশ্নটা যে কত জায়গায় পাবা বলার বাইরে, প্রশ্নটার উত্তরটা মুখস্থ করবা, কিছু কিছু জায়গায় টেকনিক খাটায় মুখস্থ করা লাগে। ওয়াই অক্ষের সমান্তরাল, দেখো তোমরা একটা সহজ কাজ করতে পারো, সহজ কাজটা কি, এই প্রশ্ন সমাধান তোমরা অনেকভাবে হয়তো শিখেছো, কিন্তু আমি একটা সহজ সমাধান দেখাবো এটা। ধরো তোমার এইখান থেকে যে অপশন টেস্টের মাধ্যমে, ধরো এক্স সমান হচ্ছে 23 বাই কত 13, এটা দ্রুত হবে। মানে এমন না যে আমি একটা অপশন দেখাবো, কিন্তু এমন না যে একটা অপশন করতে আমার তাড়াতাড়ি হয়েছে অন্যগুলো করতে তা না, তাড়াতাড়ি হবে না, অনেক টাইম লাগবে তা না। অপশন টেস্ট করলে এটা দ্রুত হয়ে যাবে। ধরো এক্স এর মান, এই 2 নম্বর অপশন থেকে এক্স এর মান কত পেলাম, 23/13 পাইছি। এখন বলছে এই সমীকরণ 2x - 7y প্লাস 11 সমান 0, x+3y প্লাস 8 ইজ ইকুয়াল 8 রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে, মানে এটার একই বিন্দুতে ছেদ করছে, বিন্দুতে ছেদ করলে, তাহলে এক্স এর মানটা যদি আমি এই সমীকরণে বসাই, দেখো এই সমীকরণে বসাই, ওয়াই এর মান যেটা আসবে, এই সমীকরণে এক্স এর মান বসালে ওয়াই এর মান সেটা যদি আসে তাহলে হবে। তাহলে দেখো 2 × 23/13 মাইনাস 7y 11 সমান 0। দেখো তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে, তাহলে 7y সমান কি দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ 7y সমান আমরা কি পাই, 11 মাইনাস 11, না দাঁড়াও, তাহলে এই যে 13 দুগুণা কত, 23 দুগুণা কত 46/13 প্লাস 11 সমান কত হয়, এটার উত্তর হয় হচ্ছে 13, তাহলে 46 প্লাস 11 গুণন 13 করলে কত হয়, 11 আর 13 করলে কত হয়, উম দাঁড়াও, 11 গুণন 13, ধরো 11 গুণন 13, 10 11, 10 13 130 হয়, আর তার সাথে আরো 13 যুক্ত হলে কত হয়, 143 হবে। তাহলে এটা কত হয় 143, ঠিক আছে, এটা যুক্ত করলে কত হয় 3 আর 9, তারপর 8, তারপর 1/13, এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, আচ্ছা ভাগ করা লাগবে না, এটাই থাকুক, /7, তাহলে ওয়াই সমান কত হয় 189/7 × 13। এটা মনে হয় একটু কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য, আমি মনে হয় বোঝাতে একটু সমস্যা করতেছি এটা। আমি একটু ভেবে নেই, একটু 1 মিনিট, আমি একটু তোমাদের সময় নষ্ট করলাম, আমি একটু খুবই আন্তরিকভাবে দুঃখিত।
দেখো এই প্রশ্নটা ওইভাবে সমাধান না করে তোমরা স্বাভাবিক ভাবে করো। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। 1 নম্বর থেকে 2 নম্বরকে বিয়োগ করবো, যদি 2 দ্বারা গুণ করে বিয়োগ করে দিব, তাহলে কি হয়, এক্স 2x মাইনাস 2x, তাহলে এক্স কাটা যায়, 7y, তারপর হচ্ছে তোমার মাইনাস কত ওয়াই হয়, -3y, 6y হয়, যেহেতু 2 দ্বারা গুণ করছি, প্লাস 11, আর এখানে -16 হয়, যেহেতু 2 দ্বারা গুণ করছি, এটা সমান 0, এটা সমান 0, 0। তাহলে আমাদের এখানে কি হলো, -13y, মাইনাস কত হয়, -5 হয়, -5 হয়, এটা সমান 0। তাহলে ওয়াই সমান আমাদের কি হলো, ওয়াই সমান আমাদের বের হইলো যে ওয়াই সমান আমাদের 5/13 বের হইলো। এখন ওয়াই সমান যদি 5/13 হয়, এটা আমরা এই যে 1 নম্বর সমীকরণে বসে দেবো বা 2 নম্বর সমীকরণে বসে দিয়ে এক্স এর মান বের করবো। তাহলে এক্স সমান কি হয়, তাহলে এক্স সমান হয় হচ্ছে 3 × 5/13 -8 এক্স প্লাস এটা সমান 0, তাই না? তাহলে এক্স প্লাস 3 × 5 = 15, 15/13 -8 সমান 0। এখন আমরা এটা লসাগু করে দিব, তাহলে 13 হয়, আর তাহলে 15 -8 13 কত, 8 13 হচ্ছে তোমার 8 × 13 এগুলো সবসময় মনে থাকে না, 8 13 সম্ভবত 8 × 13 104, তাহলে 104 সমান 0। তাহলে 13x মাইনাস কত হয়, খুবই দুঃখিত, কি বলবো ভাই, মাঝে মাঝে এগুলো প্রশ্ন এতটা ভুল করি বলার বাইরে। সহজ প্রশ্ন এমন না যে এগুলো পারি না, কিন্তু ভুল করে ফেলি। দেখো এই যে এখানে আমার প্লাস হবে, দেখো আমি বিয়োগ করছি না, প্লাস হবে, তাহলে আমার -13y সমান +27 সমান 0। তাহলে y এর মান আমাদের কত বের হলো, y এর মান বের হলো 27/13, এটাই তো বের হয়, y এর মান 27/13 বের হচ্ছে। তাহলে আমাদের x এর মান কত বের হয়, x এর মান তুমি একটু এই যে এই নাম্বার এই লাইনে বসাই দিলে x এর মান তোমার কত বের হবে, 23/13 বের হবে, বুঝতে পারছো, 23/13 বের হবে। এখান থেকে আমাদের এই যে এক্স এর মান 23/13, একটু এটা একটু দেখে নাও, আমি খুবই দুঃখিত এটা ভুল করার জন্য। দেখো 65 নম্বর প্রশ্নটা আউট অফ সিলেবাস, 66 ইংলিশ, 67 নম্বরটা একটা সুন্দর নিয়ম দেখাবো। এই সুন্দর নিয়ম বলতে এমন না যে আমি আবিষ্কার করছি, এটা না, তোমরা এর আগে হয়তো দেখছো বিভিন্ন এসিএস এর এই ক্লাসগুলোতে এটা করে। দেখো একটা সূত্র আছে, 2 টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই টি হাফ সমান এন নট ডিভাইডেড বাই এন। দেখো তাহলে এখানে হচ্ছে টি হচ্ছে সময়, টি হাফ হচ্ছে অর্ধায়ু, মনে রাখো টি হচ্ছে সময়, টি হাফ অর্ধায়ু, টি নট, এন নট হচ্ছে মোট পরিমাণ, এন হচ্ছে অবশিষ্ট পরিমাণ, এন অবশিষ্ট পরিমাণ। তাহলে আমাদের এই সূত্র বসায়, বলছে রেডনের অর্ধায়ু 3.82 দিন হলে 1 খণ্ড রেডনের রেডন 60% ক্ষয় হতে কত দিন লাগবে। দেখো তার মানে সময় লাগবে বের করতে হচ্ছে, তাহলে টি ডিভাইডেড বাই টি হাফ, টি হাফ কত, 3.82 সমান এন নট কত, 100, যেহেতু 60% বলছে, 60% বলা মানে কি, 160, 160। এখন বলছে 60% ক্ষয় হয়, তাহলে অবশিষ্ট আছে কত, 40% অবশিষ্ট রয়েছে, 40% অবশিষ্ট রয়েছে। তার মানে 100 ডিভাইডেড বাই 40, 100 ডিভাইডেড বাই 40, তাহলে 100 ডিভাইডেড বাই 40, শূন্য শূন্য কাটা গেল, এটা দিয়ে কাটলে 2.5 হয়, ঠিক আছে। তার মানে এখন যদি 2 টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই 3.82 হলো সমান 2.5, এটা তো তুমি বের করতে পারবে না, তাই না? দেখো এইটা আমি বের করে দেখাচ্ছি যে কিভাবে এটা বের করবা। তোমার এটা ক্যালকুলেশন অনেক সহজ দেওয়া থাকবে, এটা তোমার হ্যান্ড ক্যালকুলেশন অনেক সহজ দেওয়া থাকবে, যেমন 16/1 থাকবে, বা 1/16 দেওয়া থাকবে, বা 1/32 এরকম দেওয়া থাকবে। এই সূত্রটা তুমি একটু মুখস্থ করে নিও, আর এই সূত্র সম্পর্কে ডিটেলস জানার প্রয়োজন হলে আমাকে মেসেজ কমেন্ট করে জানাও, আমি ডিটেলস একটা ভিডিও করে দেখাবো। দেখো 1 মিনিট। দেখো এটা তোমরা বের করো, মাইনাস দিবা লগ
টু দিবা, তার উপর 2.5 দিবা। সরি সরি, মাইনাস দেওয়ার দরকার নেই। এই যে তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা, হয়তো একটু দেখতে পাবা, এই যে এখানে হয়তো দেখতে পাচ্ছ। তো তোমরা এইভাবে বের করে নিবা এইভাবে। আর যদি সেটা না হয়, তোমরা ক্যালকুলেটর তো নাই, তো সেক্ষেত্রে তোমাদের মানটা দেওয়া থাকবে। ধরো এই যে এখানে ধরো 60% আছে না, বলবে 1/16% ক্ষয় হয়, বা 15/16% ক্ষয় হয়, দেখবে এরকম অনেক প্রশ্ন আছে। ঠিক আছে, 68 নাম্বারটা তো হচ্ছে বলবা, এটা 68 নাম্বার করে দিতে হবে। 68 নম্বর বলছে, দুটি সমান বলের লব্ধি যদি দ্বিতীয়টি দুটি সমান বলের লব্ধি যদি দ্বিতীয়টি সমান হয়, তবে বল দ্বারা অন্তর্ভুক্ত কোন কত? এটা মুখস্থ। দেখো, দুটা সমান বল, ধরো একটা বল 1 আর একটা বল কত 1, যদি দ্বিতীয়টির দ্বিতীয়টি সমান হয়, তার মানে আরও 1, আর 1, দ্বিতীয়টা 1, আর 1, তাহলে আমরা কি জানি, 1 স্কোয়ার লব্ধি r² সমান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 × 1 × 1 ইন্টু কজ আলফা। তোমরা কি এ বি ধরে নেবা? ধরে নেওয়ার দরকার নেই। এক্স ধরে নেবা, এ বি ধরে নেওয়া, পি কিউ ধরে নেবা, এগুলো দরকার নেই। 1 ধরে নেবা বা 2 ধরে নেবা। তাহলে এই 1 আর এই 1 কাটা গেল, তাহলে 0 সমান 1 প্লাস 2 কজ আলফা। তাহলে কজ আলফা সমান কি হয়? কজ আলফা সমান -1/2, মানে কি? এটা মানে হচ্ছে আলফার মান 120 ডিগ্রি। আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। ঠিক আছে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে প্রভাবক কোনটি? এটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড হবে। ঠিক আছে। তাপমাত্রা প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গতি কত গুণ বৃদ্ধি পায়? বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় 2 থেকে 3 গুণ। এটা কার সূত্র? এটা আর্হেনিয়াসের সূত্র। ঠিক আছে। দেখো, 71 নম্বর প্রশ্নটা একটু সুন্দর কনসেপচুয়াল। দেখো, 71 নম্বর প্রশ্নটা বলছে, একটি ধারক প্রতি সেকেন্ডে তার অর্ধেক পরিমাণ বিলুপ্ত করে। মানে 1 সেকেন্ডে যদি অর্ধেক পরিমাণ বিলুপ্ত করে, আর 5 সেকেন্ডে পর সেটা কিউ হয়। দেখো, এখন উল্টা দিকে আমরা যাবো। 5 সেকেন্ড পর যদি কিউ হয়, 4 সেকেন্ড পর কতটুকু ছিল? 2 কিউ। তারপর হচ্ছে অর্ধেক দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু সময় বাড়লে দ্বিগুণ হয়ে যাবে। তারপর 4 সেকেন্ডে হচ্ছে 2 কিউ ছিল। 3 সেকেন্ডে কত ছিল? 4 কিউ। তারপর হচ্ছে 2 সেকেন্ডে ছিল হচ্ছে 8 কিউ। 1 সেকেন্ডে কত ছিল? 1 সেকেন্ডে ছিল 16 কিউ। হ্যাঁ। তারপর শেষ সেকেন্ড, মানে একদম 0 সেকেন্ড, মানে যখন একদম প্রথম আদি পরিমাণটা, প্রাথমিক চার্জটা ছিল, এটার দ্বিগুণ হবে, তাহলে 32 কিউ। এটা খুব সহজে বের করা যায়, যে 5 সেকেন্ডে কত ছিল? 2 টু দি পাওয়ার, যেহেতু অর্ধেক হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 5, মানে 32 কিউ। ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এটা। দেখো, 72 নম্বর প্রশ্ন, ইন্টিগ্রেশনটা একটু সুন্দর একটা ইন্টিগ্রেশন দিছে। তোমরা এটা ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারতা, কিন্তু ক্যালকুলেটর যেহেতু নাই, সেহেতু আমি করে দেখাচ্ছি। এখানে 0 থেকে 1 এক্স কিউব e টু দি পাওয়ার আমরা এখানে x² সমান যদি আমরা জেড ধরি, তাহলে কি পাই? 2x dx সমান dz পাই, তাই না? তাহলে তাই যদি হয়, তাহলে আমরা এখান থেকে এরকম লিখতে পারি, 0 থেকে 1 x² ইন্টু এক্স e টু দি পাওয়ার x² dx লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা 0 থেকে 1 x² সমান কি জানি? x² সমান আমরা কি ধরছি? জেড। আর x dx সমান কি পাইলাম? 1/2 dz পাইলাম। আর e টু দি পাওয়ার x² মানে কি? e টু দি পাওয়ার x² মানে e টু দি পাওয়ার জেড, তাই না? তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 হাফ বের করে নিয়ে আসলাম, e টু দি পাওয়ার জেড ইন্টু জেড ডিজেড, তাই না? এখন এটা আমরা করবো, ইউভির সূত্র ফালায় যোগজীকরণ করবো। তাহলে ইউ ধরবো কোনটাকে? ইউ ধরবো হচ্ছে তোমার জেড কে ইউ ধরবো, আর জেড কে ধরলে জেড ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স ডিডিজেড অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার জেড ডিজেড ইন্টু ডিজেড। এটা আর কি সূত্র, তোমাদের বিস্তারিত পড়তে হবে। যদি অন্তরীকরণ যোগজীকরণ ভালো পারো, তাহলে এটা বুঝতে কোনো সমস্যা হবে না। জেড e টু দি পাওয়ার জেড, যেহেতু e টু দি পাওয়ার জেড কে যোগজীকরণ করলে e টু দি পাওয়ার জেড হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ 1, যেহেতু এটা 1, জেড কে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, ইন্টু e টু দি পাওয়ার জেড ডিজেড।
আবার কি হবে, আবার কিন্তু 1 হবে। তাহলে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড এটা হবে। এখন আমরা লিমিট বসাবো। লিমিট আমাদের কত ছিল? 1 0 ছিল। 1 আর 0 ছিল, কিন্তু সেটা তো এক্স এর জন্য ছিল। আমরা জেড এর জন্য লিমিট পরিবর্তন করে নিয়ে আসবো। দেখো এখানে যদি জেড সমান কি এক্স স্কোয়ার, তাহলে ওয়ান এক্স সমান যদি 1 হয়, তাহলে জেড সমান কি হবে? জেড সমানও 1 হবে। আর এক্স সমান যদি 0 হয়, তাহলে জেড সমানও কি হবে? জেড সমানও 0 হবে, তাই না? তাহলে আমরা মানটা বসা দিয়ে আসি। তাহলে হাইয়ার লিমিট 1 আর লোয়ার লিমিট 0। তাহলে 1/2 ইন্টু 1 ইন্টু ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 1। 0 বসালে ওটা 0 হয়ে যাবে। না, 0 হয়ে যাবে না, দাঁড়াও, ভুল করতেছি। ভুল করা যাবে না, অনেক ভুল করছি আজকে। মাইনাস 0 ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার 0। তাহলে দেখো 1 হাফ ই টু দি মাইনাস তারপর প্লাস 1। ঠিক আছে, এটা উত্তর কি হবে? হাফ হবে। কাটা গেল, 1 আর হাফ গুণ করলে হাফ হয়। ঠিক আছে, যেটা উত্তর হবে এটা। দেখো 73 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য একটু নতুন। প্রশ্নটা পড়ো। বলছে স্থির পানিতে আহ বলছে স্থির পানিতে নৌকার গতিবেগ 13 কিলোমিটার/আওয়ার। যদি স্রোতের বেগ 4 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে স্রোতের দিকে নৌকাটির অতিক্রান্ত অতিক্রম করতে 68 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে? এটা হবে, দেখো তোমার দেওয়া আছে কত? 13 কিলোমিটার/আওয়ার। আর স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে মোট বেগটা কত দেওয়া আছে? 17 কিলোমিটার/আওয়ার, হলো না? 17 কিলোমিটার/আওয়ারটা পুরোটুকুই তো স্রোতের দিকের উপাংশ হবে। তাহলে আমাদের সময় কত? টি সমান ডি ডিভাইডেড বাই ভি, তাই না? তাহলে ডি ডিভাইডেড বাই ভি, ডি কত? 48, বি কত? 17। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হয়? 4 17 68, 68 হবে আর কি। 68 হয়, 4 ঘন্টা হবে। ঠিক আছে, 4 ঘন্টা। 40, 40 নম্বরটা, 74 নম্বর প্রশ্নটা আমার জানা নাই, তোমরা একটু খুঁজে নিও। তবে আরএমএস বেগের যে সূত্রগুলো আছে সেই সূত্রের সাথে এটা মেলে না আর কি। 75 নম্বর, একটি সেকেন্ড হলো 0.7 সি বেগে গতিশীল অবস্থায় রাখা আছে পৃথিবীতে অবস্থিত। 75 নম্বর প্রশ্নটা, একটি সেকেন্ড দোলক 0.7 সি বেগে গতিশীল অবস্থায় রাখা আছে পৃথিবীতে পর্যবেক্ষণের জন্য। ওই দোলকের দোলনকাল কত হবে? আচ্ছা, সেকেন্ড দোলকের দোলনকাল কত? সেকেন্ড দোলকের দোলনকাল টি সমান 2 সেকেন্ড, এটা তো জানি। সেকেন্ড দোলকের দোলনকাল টি সেকেন্ড। তাহলে আমরা টি সমান কি জানি? টি সমান টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা তো আমরা জানি। তাহলে টি সমান 2 ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার। বি হচ্ছে 0.7 সি এর উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এই সি স্কোয়ার কাটা গেল। তাহলে √1 মাইনাস পয়েন্ট মানে কি, এটা হচ্ছে 0.49 হয়। তাহলে টু ডিভাইডেড বাই, তাহলে এটা কত হবে? 0.51 হবে। এটা তো ক্যালকুলেশন সম্ভব না, হ্যান্ড ক্যালকুলেশন। এটা যদি তুমি ক্যালকুলেশন করতে চাও, তাহলে এটা উত্তর হবে হচ্ছে সম্ভবত 2.24, না? তাহলে কি হয়? 2.8 হয়। আমি জানি না ভাই, এটা ক্যালকুলেশন কেমনে করবো। হ্যান্ড ক্যালকুলেশনটা করে নিও। আয়, করে নিও, ক্যালকুলেটর দিয়ে করে নিতে হবে। আমি জাস্ট পদ্ধতিগুলো দেখাচ্ছি, তোমরা একটু পদ্ধতিগুলো শিখে নাও, কারণ জিএসটি তে এখন আর এই ধরনের প্রশ্ন দিবে না। এই ধরনের ক্যালকুলেশন ভিত্তিক প্রশ্ন দিবে না। এখন প্রশ্ন দিবে যেগুলো মান তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো, হাত দিয়ে ক্যালকুলেশন, মুখোমুখি ক্যালকুলেশন করে নিতে পারো। 76 নম্বর আউট অফ সিলেবাস। 77 নম্বর বলছে একটি ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগে রয়েছে, এর নিঃসারক প্রবাহ 0.85 মিলিমিটার এবং পিট প্রবাহ 0.05 অ্যাম্পিয়ার।
প্রবাহ বিবর্তক গুণক বের করো। তাহলে প্রবাহ বিবর্তক গুণক সমান আই সমান কি, আলফা সমান কি জানি, আইসি বাই আইই, আইসি বাই আই। আর আইসি সমান জানি হচ্ছে আই মাইনাস আইবি ডিভাইডেড বাই আইই। তাহলে আমরা যদি আইই নির্সারক কত, 0.85 মাইনাস পিট প্রবাহ কত, 0.05 মানে আইবি ডিভাইডেড বাই 0.85। তাহলে এটা থেকে আমরা উপর থেকে বিয়োগ করলে কত হয়, 0.80 হয় ডিভাইডেড বাই 0.85 হয়। এইখানে দশমিক, এই দশমিক কাটা দিলাম, কাটা দিলে কি হয়, 80 ডিভাইডেড বাই 85, সেটা যেটা প্রায় এই যে ওয়ান এর কাছাকাছি হবে। 80 কে 85 দ্বারা ভাগ করলে তো 0.9999 সামথিং হয়। এটা উত্তর হবে। এটা হ্যান্ড ক্যালকুলেশনে পারা যায়। 78 নম্বর প্রশ্নটা, 78 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, ইন্টিগ্রেশন অফ, দেখো ইন্টিগ্রেশন আমি তুলে নিই একটু, 5/2 0, তারপর e টু দি পাওয়ার x sin x প্লাস cos x dx। ঠিক আছে, dx। তাহলে আমরা আমাদের এখানে একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস a প্রাইম x সমান e টু দি পাওয়ার ফাংশন অফ এক্স। এটা হচ্ছে তোমার একটা সূত্র, মানে এটা একটা শর্টকাট সূত্র। তাহলে অর্থাৎ হচ্ছে গিয়ে এই এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে, এই যে সাইন এক্স, এটার অন্তরীকরণ যদি এই পাশে যোগ আকারে থাকে, তাহলে সেটার উত্তর হবে ই টু দি পাওয়ার ইন্টু সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। কারণ সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। হাইয়ের লিমিট কত, 5/2, লোয়ার লিমিট 0। এখন মানটা বসে দেয়, তাহলে ই টু দি পাওয়ার 5/2 ইন্টু সাইন 5/2 মাইনাস ই টু দি পাওয়ার 0 ইন্টু সাইন 0, মানটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার 5/2। এটা তো বুঝতে পারছো, এটার মান 1, আর ই টু দি পাওয়ার 0 মান 1, আর সাইন 0 মান 0, তার কারণে ই টু দি পাওয়ার 5/2 থাকে, যেটা কিনা এই যে ক নম্বর প্রশ্ন আছে। 79 নম্বর, প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। 79 নম্বর প্রশ্নটা বলছে 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি কত। এটা একদম হ্যান্ড ক্যালকুলেশনের মতো খুব সুন্দর একটা সহজ প্রশ্ন। দেখো, এখানে বলছে 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি কত, মানে এস কত। এস সমান 10x ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে সূত্র, 10x ডিভাইডেড বাই এম। তাহলে 10x কত দেওয়া আছে, 20% মানে 20, এম কত, এম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত, 40। তাহলে 20 দ্বারা এটাকে ভাগ করলে তো কত হয়, 2 হয়। 2 দ্বারা এটাকে ভাগ করলে 5 হয়। তার মানে কত, ঘনমাত্রা 5 মোলার। ঠিক আছে, 5 মোলার ঘনমাত্রা হবে, 5 মোলার। এই যে, তারপর 80 নম্বর প্রশ্নটা, এটা আউট অফ সিলেবাস, এটা পড়ার দরকার নাই। তাহলে আশা করি তোমাদের, তো আশা করি সবগুলো প্রশ্ন তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। আমি যেগুলো প্রশ্ন তোমাদেরকে দেখাইছি, আসলে এখানে অনেকগুলো প্রশ্ন আমি আজকে ভুল করেছিলাম, মানে আমি নিজেও ক্যালকুলেশন করতে যাই আমি একটু বেঁচে গেছি অনেকবার। তো তোমরা আর কি নিয়মটা শেষ পর্যন্ত দেখে দিয়েছি, বিষয়টা আমি কতটুকু পারলাম সেটা না, তোমরা কতটুকু পারলা সেটাই বিষয়। আমি তোমাদেরকে নিরাশ করতেছি না, তোমরা যদি পড়ো, আহ তোমরা যদি একটু দেখো, আমি তো তোমাদের জাস্ট সাহায্য করার জন্য, এর সাথে বেশি কিছু না। আমি তো টিউটর না যে আমি তোমাদের কাছে বাসায় পড়ে এসে তোমাদেরকে দেখাবো, ভুল করা যাবে না। আমি চেষ্টা করেছি যতটুকু পারি। হ্যাঁ, আমার ভুল হলে এটা আমার আমার দোষ, আমি অস্বীকার করি না, আমার দোষ। কিন্তু আমি আহ মানে চেষ্টা করেছি, তবুও ভুল হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে যায়। কারণ এই আমি এই প্রশ্নগুলো আমি সলভ করছি বেশ 4-5 দিন আগে। সেই সময় প্রশ্নগুলা, সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি, তোমরা চেষ্টা করো, তোমরা পড়ো। তোমাদের যদি আরো কোনো কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান লাগে সেগুলো আমাকে জানাও, আমি চেষ্টা করব। আর আমি প্ল্যান করেছি আমি একটু তোমাদের দিব, আমার ভার্সিটির কাজ থাকে, আমি সেগুলো সমাধান, মানে ভার্সিটির আমার নিজের পড়া থাকে, সেগুলো কভার করে তোমাদেরকে সময় দিতে হয়, এখানে আসতে হয়। যেটা ইউটিউবিং ইউটিউবিং বলতে আমি জাস্ট তোমাদের জন্য একটু জাস্ট ভিডিও বানাই, যেন তোমাদের সহজ হয়, পড়াশোনাটা আর একটু সহজ হয়। হয়তো আমার মতো আরো অনেকে ভিডিও বানায়। তো তাদের, তোমরা ফলো করো, যেখানে ফলো করো, দেখো দিন শেষে তোমার একটা পাবলিক ভার্সিটি লাগবে। আমি রাখি বা আমি তোমার উপকারে আসবো না, কখনোই উপকারে আসবো না। না, আমার লোক আমার ইয়া না থাকলে বা আমার স্বার্থ না থাকলে আমি উপকারে আসবো না, কেউ আসবে না। তো তোমরা দেখো কোন সময় আসবে।
কোন সময় উপকারে আসবো? তুমি ভার্সিটিতে চান্স পাও, দেখবা যে আমিও তোমাকে বাহবা করবো। এটা সত্য কথা, তুমি আমাকে অহংকারী বলতে পারবে না, এটাই সত্য কথা। আমাকে নিয়েও এরকম হয়েছে, আমিও প্রথম দিকে অনেকগুলো ভার্সিটি মিস করছিলাম, আমাকে নিয়েও এরকম অনেক ট্রল করা হয়েছে, শেষ পর্যন্ত আমি পাইছি। এখন আর কেউ কোনো কিছু বলে না। এখন চান্স নেওয়া, আমি দোয়া করি। প্লাস আমিও চাই তোমরা যারা আমার ভিডিও ফলো করো বা আমার লেকচার গুলো ফলো করো, সেক্ষেত্রে তোমরা দেখো তোমরা চান্স পাবা বলে আশা করা যায়। বেশি লাগে না, তোমাদের একটা ভুল ধারণা অনেকের থাকে। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করার পরিকল্পনা করেছিলাম, তবে আলাদা করব না, এখন এখানেই বলে দিচ্ছি, যাদের দরকার শুনে নাও। যে গুচ্ছ ভার্সিটিতে তোমরা যেহেতু গুচ্ছে আছো, গুচ্ছে যদি তোমরা একটা মিডল রেঞ্জ, এই ধরো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলাতে যদি চান্স পেতে যাও, তুমি 10,000-এর ভিতর থাকলে পারে, 10,000, 10,000, 15,000 পজিশনের ভিতর থাকলে পারে মোটামুটি মাঝের দিকে সাবজেক্ট পেয়ে যাবা। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে এত ইয়া না। আর 10,000, 15,000 পজিশন থাকতে হলে তোমার এমন যে 60 প্লাস থাকতে হবে। তোমরা যদি 53 থেকে 54 থাকো, 10,000-এর ভিতর থাকতে পারবা, শিওর বলা যায় আর কি। এখন ভেরিয়েশন করে। তবে বিগত বছরের থেকে বোঝা যায় যে 53, 54, 55 থাকলে পরে চান্স পাওয়া, কোন একটা ভার্সিটিতে চান্স পাওয়া। দেখো সবারই তো আশা থাকে ভালো ভার্সিটিতে চান্স নেওয়ার, ভালো পজিশন করার। সেক্ষেত্রে তোমার সেটা নিজের যোগ্যতা প্লাস নিজের পরিশ্রম, মেধা, সবকিছু তোমাকে দেখাতে হবে। তাছাড়া তো হবে না। আর এগুলা প্রশ্নগুলা দেখো, আমি দেখানোর চেষ্টা করছি সবগুলো। আমি তো আউট সিলেবাস পারি না, কারণ আমি এইচএসসি বাইশ, আমি আউট সিলেবাস পড়ি নাই। আমারও সময় আউট সিলেবাস ছিল, শর্ট সিলেবাস ছিল, তাই আমি ওগুলা স্কিপ করে গেছি। ঠিক আছে, থাকো, ভিডিওটা দেখো। যদি তোমার কোনো বন্ধুর প্রয়োজন পড়ে এরকম ভিডিও, তোমরা তাদেরকে শেয়ার করে দিতে পারো। আসসালামু আলাইকুম।